আসুন। না না ম্যাডাম, আপনি আমার গাড়িতে আসেন। আমার গাড়িতে মিউজিক কোয়ালিটি ভালো। হ্যাঁ, তোর গাড়িতে তো এসি লাগানো আছে। ম্যাডাম আপনি আমার গাড়িতে আসেন। না না ম্যাডাম, আপনি আমার গাড়িতে আসেন। ম্যাডাম আমার গাড়িতে। ম্যাডাম, আমার আপনি গাড়িতে আসেন। আমি গাড়িতে যাব না। আমি ওই গাড়িতে যাব। অটো, এই অটো। আমার একটা নাম আছে, অটো না, অটোটা গাড়ি। হ্যাঁ হ্যাঁ জানি, আমাকে নিয়ে চলেন। ওদের গাড়ি পছন্দ হলো না? না হয়নি, আপনি চলুন তো। একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও বললেন? শিখেনি। কিছু না, আপনি চলেন। কোথায় যাবেন? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না। আমি আপনাকে যেদিকে যেতে বলবো সেদিকেই চলুন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এদিকে না, এইদিকে চলুন। চলে এসেছি, নামুন। এ আপনি কোথায় নিয়ে আসলেন? সামনে তো নদী। আপনিই তো বললেন এখানে আসতে। না না, পেছনে চলুন। উঠুন। এদিকে। আপনি নামুন তো, আমি আর কোথাও যেতে পারবো না। কোথায় যাবে না যাবে সঠিকভাবে বলতে পারছে না। একবার এদিকে একবার ওদিকে। আপনি আমার ভাড়াটা দিন, আমি চলে যাব। আমি আর আপনার গাড়িতে যাব না। এই নিন আপনার ভাড়া। এখানকার মানুষ যে এত খারাপ হয় আগে জানতাম না। কি হলো, কাঁদছেন কেন? সেটা আপনার জানার দরকার নাই। একটা কথা বলুন তো, আপনি কোথা থেকে এসেছেন আর আপনি যাবেন কোথায়? জানি না, এখন আমি কোথায় যাব।
যাচ্ছি, আর তুমি আমার ফোন তুলছো না। আমার ফোন সাইলেন্ট করা ছিল, বুঝতে পারিনি। আমি গেদে বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে এসেছি। কি? তোমাকে এত নিষেধ করা সত্ত্বেও চলে এসেছো? তুমি এখন কোথায় আছো? এটা কোন জায়গা? কৃষ্ণনগর বাস স্ট্যান্ড লেখা আছে। এখন আমি কোন দিকে যাব? দেখো, আমাদের এই সম্পর্ক আমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না। তুমি বাংলাদেশে ফিরে যাও। কি? তখন তো ফোনে খুব বড় বড় কথা বলতে, আমাকে নাকি দেশের বর্ডার ভেঙে নিয়ে আসবে, বিয়ে করলে তোমাকেই করব। আর আমি এখন যখন সবকিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি আমাকে দেশে ফিরে যেতে বলছো? হ্যালো হ্যালো, এই সালে প্রেম ভালোবাসা এরকমই হয়, হাজারো স্বপ্ন দেখিয়ে মাঝপথে ছেড়ে চলে যায়। কি হলো, তুমি সিগারেট খাবে? হ্যাঁ, শুনেছি নাকি সিগারেট খেলে টেনশন কমে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না, তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজে দেবো। গাড়িতে ওঠো। না, আমি যাব না। এত রাতে কোথায় যাবে? ওঠো তো। এসো। আপনি কোথায় নিয়ে আসলেন? আমি এই ধরনের মেয়ে না। আরে এসো তো। মা, মা। তুই বিয়ে করে ফেলেছিস? শাবানা, রুমি, এই দেখ তোর ভাই কি করেছে দেখ, আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছে। মা, আমি বিয়ে করিনি। আমাকে দেখে কি তোমার এমন মনে হয়? মা, ভাবি কিন্তু খুব সুন্দর, আমার ভাইয়ের পছন্দ আছে। চুপ। তাহলে এই মেয়েটা কে? ভিতরে এসো, সব বলছি। এসো ভাবি, ভিতরে এসো। এবার বলছি, ওকে। থাক, তোকে আর বলতে হবে না, আমরা ওর মুখ থেকে সব শুনেছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার বয়ফ্রেন্ডকে যতদিন খুঁজে না পাচ্ছ ততদিন তুমি এই বাড়িতেই থেকো। নাও, খাওয়া শুরু করো। আরে এই তুই ওর বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে সাহায্য করবি, কারণ ও এখানকার কিচ্ছু চেনে না। এটা আমার ভাইয়ের ঘর। এটা তোমার ভাই ছবি না? হ্যাঁ, আমার ভাই গোল্ড মেডেলিস্ট, ইঞ্জিনিয়ার কলেজে টপার ছিল। তাহলে তোমার ভাই অটো চালায় কেন? আরে অটো আমার ভাইয়ের না, আমার ভাইয়ের বন্ধুর। আমার ভাইয়ের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে ওর বন্ধুর একটা পা ভেঙে যায়। ভাই ওকে ক্ষতিপূরণ দিতে গেলে নেয় না, তাই ও যতদিন সুস্থ না হয় ভাই ওর অটো চালিয়ে ওর সংসার চালিয়ে দেয়। বাহ, খুব সুন্দর তো। হ্যাঁ, আমার ভাই খুব ভালো, এমন ভাই অনেক ভাগ্য করে পাওয়া যায়। আমার আব্বা মারা যাওয়ার পর এই সংসারটাকে তোমার ভাই আগলে রেখেছে। তোমার ভাই এখনো বিয়ে করেনি? না, ও কোনো মেয়েকে বিশ্বাস করে না। কেন? ভাই কলেজ লাইফে একটা মেয়েকে ভালোবাসতো, তখন আমার ভাই বেকার ছিল বলে মেয়েটি ভাইকে রেখে অন্য একটি চাকরিজীবী ছেলেকে বিয়ে করে চলে যায়। তারপর থেকে ভাই আর অন্য কোনো মেয়েকে বিশ্বাস করে না। কিরে, তোরা আমার ঘরে কি করছিস? প্রিয়াকে তোর ঘরটা দেখাতে নিয়ে এসেছিলাম। ঠিক আছে, এখন যা। আর শোনো, তুমি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। এসো মা, তুমিও খেয়ে নাও। না খালা, আমি খাবো না। কোনো জায়গায় বেরোলে না খেয়ে যেতে নেই। এসো তো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হা করো।
কিছু না। পাগলি মেয়ে একটা। সরি, হঠাৎ সরি কেন? আমি আপনাকে অনেক খারাপ কথা শুনিয়েছি, না জেনে আপনাকে অনেক খারাপ মানুষ ভেবেছিলাম। এতে আবার সরি বলার কি আছে? আপনি মেয়েদেরকে বিশ্বাস করেন না কেন? বিশ্বাস? আবার মেয়েদেরকে? আপনার দেখছি মেয়েদের প্রতি ভীষণ রাগ। আরে না না, সেরকম কিছু না। একটা কথা মনে রাখবেন, সব মেয়েরা কিন্তু এক নয়। তুমি যেমন ডিফারেন্ট। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। আমরা এখন যাচ্ছি কোথায়? শোভানগর। শোভানগর কেন? আপনিই তো তখন বললেন ছেলেটার বাড়ি নাকি শোভানগরে। আমি কি বোকা দেখুন, আপনাকে বলে আমি নিজেই ভুলে গেছি। দাদা, দুটো ডাব দিয়ে। হ্যাঁ দিচ্ছি। প্রথম যাওয়া ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া দিনের বেলায় স্বপ্ন দেখা বেপরোয়া এই নাও। হয়ে পড়া কিসের টানে মন যেতে চায় সব রাস্তা কত দেব? 200 টাকা। এই নিন। মন কিনারা এসে জানায় এ ভালোবাসা। ও মন কিনারা এসে জানায় এ ভালোবাসা। কি হলো? কি জানি হঠাৎ করে কি হলো, আমি দেখছি। শিট, ইঞ্জিনের সমস্যা হয়ে গেছে। এখন তো এটা আর চলবেও না। তাহলে এখন কি হবে? কি হবে আবার? মঞ্জলিকে এসে আমাদের পাহারা দেবে। কাকে ফোন করছো? রাহুলকে। ও, আমি তো ভুলেই গেছিলাম তুমি তো অন্যের ঘড়ি। আমি যতই দেখি না কেন, লাটাই তো অন্যের হাতে। দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো গ্যারেজ পাওয়া যাবে? না ভাই, এত রাতে এখানে কোনো গ্যারেজ পাবেন না। তাছাড়া এখন সব বন্ধ হয়ে গেছে, ডাকলেও কোনো মিস্ত্রি আসবে না। তাহলে এখানে থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? না না ভাই, এই গ্রামে কোনো থাকার মতন হোটেল পাওয়া যাবে না। তাহলে এখন থাকবো কোথায়? ভাবি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকের রাতটা এই গরিব ভাইটার বাড়িতেই থেকে যাইন। তাছাড়া এই জায়গাটা খুবই খারাপ, রাতে কেউ এখানে আসে না। কিন্তু গাড়িটা? আরে ও নিয়ে আপনারা চিন্তা করেন না, কাল সকালেই আমি মিস্ত্রিটাকে সারিয়ে নেব। ভাবি, হ্যাঁ আসেন আসেন। হ্যাঁ আসেন ভাই আসেন, ভিতরে আসেন। কই গো, দেখো আমি কাদেরকে নিয়ে এসেছি।
ঠিক চিনতে পারলাম না। তুমি চিনবা কি করি? ভাইদের বাড়ি কলকাতায়, এইখানে গাড়ি খারাপ হয়ে গেছে, তাই আজকের রাতটা থাকার লেগে হোটেল খুঁজছিল। এইখানে হোটেল কোথায় পাবে, তাই আজকের রাতটা থাকার লেগে আমার বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করেছো। আসেন বোন, ভিতরে আসেন। ভাই নতুন বিয়ে করেছেন নাকি? মানে? ভাবি কিন্তু সেই দেখতে। আসেন ভাই আসেন, ভিতরে আসেন। আসেন ভাই আসেন, চারটি খাওয়া দাওয়া করলেন, সেই কখন খেয়েছেন তা ঠিক নাই। আসেন ভাই। আমাদের বাড়িতে আপনাদের মতন মাছ মাংস হয় না, এই গরিব ভাইয়ের বাড়িতে দুটো শাক ভাত খেয়েই দেখেন। না না, কোনো সমস্যা নেই। কি হলো ভাবি, খান? আমি খাবো না। আমি না খাই দিলেও আবার খেতে চাই না। ও দেখো ভাই ভাবিকে কতটা ভালোবাসে, তোমার মতো না। তুমি বিছানাটা ঠিক করে দাও, ভাই ভাবি আজ ঘরে শোক, আমরাই বাইরে শুছি। ঠিক আছে। না না, কোনো সমস্যা নেই, আমরাই বাইরে থাকছি। তাই বললে হয়? আপনারা নতুন বিয়ে করেছেন, আপনারাই ভিতরে থাকুন, আমরাই বাইরে শুছি। আমরা দুজন একসাথে থাকবো? এটা রাজপ্রাসাদ না, এখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর তাছাড়া ওরা আমাদেরকে স্বামী স্ত্রী ভাবছে, তাই এক ঘরে শুতে দিয়েছে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমোচ্ছি। ভাই আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা ঘুম থেকে ওঠার আগেই আমি মিস্ত্রিটাকে গাড়ি সারিয়ে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ ভাই। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। আপনাদের মতন মানুষ যে আমাদের এই গরিব বাড়িতে থাকলেন, এতেই আমি খুশি। বোন, এদিকে যদি কখনো আসেন আমাদের বাড়ি অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ আসবে, আমাদের আবার লেট হচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এখন আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার ফোন? রাহুল ফোন করেছে। ফোনটা ধরো। প্রিয়া, তুমি কোথায়? আমি এখনো ইন্ডিয়াতে আছি। কি, তুমি এখনো দেশে ফিরে যাওনি? না, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুমি একবার আমার ফোন ধরার প্রয়োজন মনে করলে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আলীনগর ক্যানভাসে অপেক্ষা করছি, তুমি ওখানে চলে এসো, ওখানে বসে সব কথা হবে।
এই নাও। আমি আসছি। হ্যাঁ, তোমাকে আর কোনো ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো অন্যের। তবে একটা সত্যি কথা বলবো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে সত্যিকারের ভালোবাসাটা কি সেটা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে আমি তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিলাম। তবে কি জানো তো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমার। ভালো থেকো। আমিও গো, এই 7 দিনের অ্যাডভেঞ্চার আমার লেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। খালা, পল্লবী, শাবানা ও তোমাকে কখনো ভুলতে পারবো না। তোমরা অনেক ভালো গো, তোমাদের মতো ফ্যামিলি অনেক ভাগ্য করে পাওয়া যায়। অনেক মিস করব তোমাদের, সব থেকে বেশি তোমাকে। বেস্ট অফ লাক। মন কিনারা এসে জানায় কি ভালোবাসা, কি ভালোবাসা। তুমি আমার ফোন ধরছিলে না কেন বলো? তুমি আমার বাড়ির পরিস্থিতি বুঝতে পারছো না। আমি তোমাকে তখনই বলেছিলাম তুমি দেশে ফিরে যাও। তোমার জন্য আমি সব কিছু ছেড়ে এখানে চলে আসলাম, আর তুমি আমাকে ফিরে যেতে বলছো? তুমি জানো আমি তোমাকে কতটা খুঁজেছি। দেখো, এই মুহূর্তে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যেতে পারবো না। তবে তুমি যদি চাও, আমরা কিছুদিন কোনো হোটেলে স্টে করতে পারি, তারপরে তুমি তোমার দেশে ফিরে যাবে। কি হলো মা, কাঁদছো কেন? না খালা, কিছু না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? হোয়াই নট, অবশ্যই ফ্রেন্ড হতে পারি। এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমার। ভালো থেকো। কি হলো, কাঁদছো কেন? প্রথম দেখা, প্রথম যাওয়া, ভিড়ের মাঝে হারিয়ে কি ব্যাপার তুমি? আমি রাহুলকে ছেড়ে চলে এসেছি। কেন? কারণ আমি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম, যেটা আমার ভালোবাসা ছিল না, মোহ ছিল। কিন্তু সত্যিকারের ভালোবাসা কি সেটা আমি তোমায় পেয়ে অনুভব করেছি। তাই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। দেখো তো এই মানুষটাকে তুমি নিজের করে রাখবে কিনা। প্রথম দেখা, প্রথম যাওয়া।
আমি তোমার হয়ে থাকতে চাই। কিসের টানে মন যেতে চায়, সব রাস্তা যে আজ ভালো লাগায়, মন কিনারায় এসে জানায় এ ভালোবাসা। ছেলেটি ঈশানের পাশে ধপাস করে বসে পড়ল, তারপর বলে উঠল, হ্যাঁ আমি নীল। আজই আমার ভার্সিটির ফার্স্ট ডে, একবারে অনুষ্ঠানে চলে এসেছি। আচ্ছা আমি কি তোমাদের বন্ধু হতে পারি? রূপ হালকা হেসে বলে উঠল, অবশ্য। নীল এবার হেসে বলল, তুমি বেশ মিষ্টি একটা মেয়ে, ভীষণ কিউট। রূপ হেসে বলল, তবে আমার না ফ্রেন্ড, তবে নো, তুমি অনলি তুই। রূপের কথায় সবাই সায় জানালো। ঈশান বলে উঠল, আমাদের দল ভারী হলো তাই না রে ঋষি? এই তিন পেতনি জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। রূপ রেগে তাকালেও মন আর পেখম ইতিমধ্যে ঈশানের পিঠে ধুমধাম মার শুরু করে দিচ্ছে। এদিকে এদের কাণ্ড দেখে নীল হাসতে হাসতে শেষ। রূপ আর ঋদ্ধি এইসব অভ্যস্ত, তাই তারা চুপ করে আছে। মারা শেষ হতে মন আর পেখম হাঁপাতে লাগলো, আর ঈশান পিঠ ডলতে ডলতে বলল। নীল হাসি থামিয়ে বলে উঠল, তোদের বন্ডিংটা কিন্তু ভীষণ সুন্দর। এমন বন্ধুত্ব এই বয়সে দেখা যায় না। ভার্সিটি জীবন শেষ হলে এসব স্মৃতি হয়ে যাবে। নীলের কথা শুনে সবাই ইমোশনাল হয়ে পড়ল। রূপের চোখে জল চিকচিক করছে। বন্ধুমহলটা তো তাদের ভালো থাকার কারণ, পরবর্তীতে কি হবে তা কেউ জানে না। হয়তো সবাই এক শহরে থেকেও দূরে সরে যাবে বা যেতে হবে। ভাবতেই কান্না আসছে রূপের। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋদ্ধি বলে উঠল, আমরা কখনো হারিয়ে যাব না। একসাথে না থাকতে পারলেও মুঠোফোনে যোগাযোগ রাখবো, আর পারলে বছরের একটা দিন সবাই মিলে পূর্ণ স্মৃতিচারণের উদ্দেশ্যে ঘুরতে বেরোবো। ঋদ্ধির কথা শুনে সবাই কিছুটা শান্ত হলো। তখনই নীল বলে উঠল, আমি তো আজকেই বন্ধু হলাম, আমাকেও রাখবি তো তোদের সাথে? নীলের কথায় সবাই হেসে সায় দিল। অতঃপর কিছুক্ষণ সবাই শক্ত করে সবার হাত ধরে রাখল। তারপর ঘোড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাত 9টা। গাঢ় অন্ধকারে নিস্তব্ধ রাস্তার প্রচণ্ড গতিতে ছুটে চলেছে তীব্রের গাড়ি। অ্যাশ কালার শার্ট তার পরনে। বাতাসের গতিতে কপালের চুলগুলো মৃদু উড়ছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। ব্লুটুথ কানে কারোর সাথে প্রচণ্ড রেগে কথা বলছে। অপর পাশ থেকে কিছু বলতেই তীব্র গাড়ি থামিয়ে দিল। স্টিয়ারিংয়ে সজোরে বাড়ি মেরে চিল্লিয়ে বলে উঠল, Why are you talking so much? I want my work to be meaningful, and that in one day. If not, I will burn everything. কথা শেষ করতেই তীব্র গাড়ি থেকে নেমে পড়ল। আজ রাতে বড় ধরনের এক মিটিং ছিল তার। ভার্সিটির প্রোগ্রাম শেষ বিকেলেই অফিসে গিয়েছিল তীব্র। সব ভালোভাবে শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তীব্র। কিন্তু মাঝ রাস্তায় জরুরি কাজ পড়ায় সেখানেই যেতে হয়, আর সেখানে গিয়ে বিপত্তি বাধে। নিজের বিশ্বস্ত কেউ তীব্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তীব্র বিশ্বাসঘাতকতা প্রতারণা একেবারেই সহ্য করতে পারে না, যার ফলে রাগে মাথা ফেটে যাচ্ছে। এসব ভেবে তীব্র মাথা চেপে ধরল। ঠিক তখনই সামনের রাস্তায় কিছু চোখে পড়ল। ভালো করে তাকাতেই দেখল কেউ একজন। তীব্র গরমে ভার্সিটির গ্রাউন্ডে অপেক্ষা করতে করতে এক প্রকার হাঁপিয়ে গেছে রূপসা। সূর্যদেব বড্ড খেপেছে আজ। রোদের তেজে গা যেন ঝলসে উঠছে। রূপ ভার্সিটির বট গাছের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে বন্ধু মহলের। ফর্সা মুখ রোদের তেজে লাল বর্ণ ধারণ করেছে। সেদিকে খেয়াল নেই রূপের। সে তো নিজ ভাবনায় মগ্ন। এবার আর গরম সহ্য করতে না পেরে এগিয়ে গেল সামনের দিকে। কিছু দূরে নির্জন জায়গা দেখে সেদিকেই এগোলো রূপ। ভার্সিটির ঠিক পেছনে ঠিক বড় একটা পুকুর আছে। বড় বড় গাছ থাকায় জায়গাটা হালকা অন্ধকার, রোদের তেজও কম। সেদিকে এগিয়ে গিয়ে পুকুরের ঠিক পাশ ঘেঁষে দাঁড়ালো। হঠাৎ পেছনের দিকে কিছু আওয়াজ আসতেই সেই দিকে তাকালো রূপ। পুকুরের ঠিক পাশে ভার্সিটির পরিত্যক্ত বিল্ডিং, সেখান থেকেই আওয়াজ আসছে মূলত। কৌতূহলবশত সেদিকেই এগিয়ে গেল রূপ। বিল্ডিংয়ে ওঠার জন্য ভাঙা সিঁড়ি রয়েছে। সিঁড়ির ঠিক পাশের রুম থেকে আওয়াজটা আসছে। রূপ ঠিক ঠাউর করতে পারছে না এটা কিসের আওয়াজ হতে পারে।
ভয় করলেও মনে সাহস জুগিয়ে সেদিকে এগিয়ে গেল। রুমের দরজাটা একটু ফাঁক করতেই ভয়াবহ এক চিত্র ভেসে উঠল তার দৃশ্যপটে। ব্ল্যাক শার্ট প্যান্ট পরা 20 জন লোক দাঁড়িয়ে আছে পুরো রুমের চারপাশ জুড়ে। রুমের ঠিক মাঝ বরাবর চেয়ারে বসে রয়েছে বলিষ্ঠ এক যুবক। তার পরনে অফ হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, মুখে ব্ল্যাক মাস্ক আর চোখে ব্ল্যাক সানগ্লাস। লোকটির চেহারার সাইডটুকু খালি দেখা যাচ্ছে। লোকটির থেকে 10 হাত দূরে রক্তাক্ত শরীর নিয়ে কাতরাচ্ছে ভার্সিটির সিনিয়র এক ছেলে। দেখে বোঝাই যাচ্ছে তাকে বেধড়ম প্রহর করা হয়েছে। নিচে পড়ে থাকা ছেলেটার অবস্থা দেখে রূপের নিঃশ্বাস আটকে যাচ্ছে। ঠিক তখনই গা কাঁপানো দৃশ্যের সম্মুখীন হলো রূপ। চেয়ারে বসা লোকটির ইশারা করতেই কালো পোশাকধারী এক লোক এগিয়ে এসে তীর ধনুক এগিয়ে দিল। মুহূর্তেই চেয়ারে বসা লোকটা ধনুকের তীরটি নিচে পড়ে থাকা ছেলেটার দিকে তাক করল। অতঃপর ছেলেটির বুক বরাবর তীরটি ছুড়ে দিল। ছেলেটির মুখ বাধা বিধায় গগন কাঁপানো আর্তনাদ শোনা গেল না, কিন্তু কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য হলো না রূপের। রূপ মৃদু চিৎকার করে দুপা পিছিয়ে গেল। না! অতঃপর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কারো চিৎকারে চকিত দৃষ্টিতে তাকালো মাস্ক পরিধান মানুষটি। চোখের সানগ্লাসটা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে বসা থেকে উঠে সেদিকে এগিয়ে গেল। নিচে পড়ে থাকা রূপের দিকে তাকিয়ে মুহূর্তেই থমকে গেল সে। রোদের কারণে লাল বর্ণ ধারণ করা ঘর্মাক্ত রূপকে যেন কোনো রূপকথার রাজকন্যা লাগছিল তার নিকট। সে যেন কোনো ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছিল। নিচু হয়ে রূপের নাকে হাত রাখতেই বুঝল নিঃশ্বাস চলছে। অতিরিক্ত ভয়ে জ্ঞান হারিয়েছে বোঝাই যাচ্ছে। তীক্ষ্ণ চোখে পেছনের বডিগার্ডদের দিকে একবার তাকিয়ে রূপকে কোলে তুলে ভার্সিটির পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল। সেই বলিষ্ঠ মানবটির পিয়ে হাতে ল্যাপটপটা শক্ত করে ধরে বিড়বিড় করে বলল, নারী বিদ্বেষ মানুষটা অবশেষে নারীকে ছুঁয়ে দিল। আচ্ছা, স্যার কি করবে এই মেয়েটাকে নিয়ে? মেরে ফেলবে না তো? ভাবতেই ফাঁকা ঢোক গেল সে। অন্যদিকে রূপের জ্ঞান ফিরতেই নিজেকে হাসপাতালের বেডে দেখে চমকে গেল। কোনো রকমে উঠে নিজের ব্যাগটা নিয়ে বাহিরে বেরিয়ে আসলো। একটা রিক্সা ডেকে তাতে উঠে বসলো। অতঃপর বাড়ি পৌঁছতেই রূপের মা অনিশা মেয়েকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে ওনার বুক ধক করে উঠল। এগিয়ে এসে মেয়েকে কিছু জিজ্ঞেস করবে তার আগে রূপ মৃদু স্বরে বলল, আমার ভালো লাগছে না মা, আমি এখন একটু ঘুমাবো, রাতে ডেকো না প্লিজ। কথাটা বলেই আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের রুমে চলে গেল রূপ। এদিকে অনিশা ভাবতে লাগলো কি হলো তার হাসি খুশি মেয়েটার। এমন বিহেভ সে তো কখনোই করেনি। রূপের আজ ফিরতে সন্ধ্যা হওয়ায় তিনি টেনশনে ছিলেন। এত দেরি কখনোই হয় না রূপের, কিন্তু মেয়ে ফেরার পরেও যথার্থ উত্তর তিনি পেলেন না। অতঃপর বিড়বিড় করতে করতে তিনি রান্নাঘরে চলে গেলেন। এদিকে রূপ ঘরে এসেই ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। ভয়ে এখনও কাঁপছে রূপ। শাওয়ার অন করে তার নিচে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। দুহাতে হাঁটু জড়িয়ে হাঁটুর মাঝে মুখ রেখে ভয়ে কাঁপতে লাগলো রূপ। রূপ যথেষ্ট সাহসী মেয়ে, কিন্তু রক্তাক্ত কোনো জিনিস সে সহ্য করতে পারে না। অনেকটা ফোবিয়ার মতো কাজ করে। হাঁটু থেকে মুখ তুলে রূপসা বিড়বিড় করে বলল, কে হৃদয়হীনা পুরুষ? কেন ছেলেটিকে এমন নির্দয়ভাবে মেরে ফেললো? আর আমাকেই বা কে হসপিটালে নিয়ে গেল? আমাকে কি ওই নির্দয় লোকগুলো দেখেছিল? দেখলেও ছেড়ে দিল কেন? এত এত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রূপের মাথায়, যেন কোনো মৌমাছি প্রশ্নের বেড়াজালে আবদ্ধ হয়ে মস্তিষ্কের চারিপাশ ঘুরে যাচ্ছে। আর তার যন্ত্রণায় রূপ অতিষ্ঠ হয়ে উঠেছে। অবশেষে আর না পেরে মাথা চেপে কেঁদে উঠল। অতঃপর সকালের ঘটনায় ডুব দিল। আজ রূপের দ্বিতীয় দিন ছিল ভার্সিটির। প্রথম দিন ভালো কাটলেও দ্বিতীয় দিন এমন ভয়াবহ হবে তার স্বপ্নেও ভাবেনি রূপ। আজ ভার্সিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে বন্ধু মহলের অপেক্ষায় ছিল রূপ। রূপ ভীষণ প্রাণোচ্ছল মেয়ে। বাড়ির একমাত্র কন্যা হওয়ার দরুন সবার বড্ড আদরের। রূপের পুরো নাম রূপসা ব্যানার্জি। বাবা রূপক ব্যানার্জি, মা অনিশা ব্যানার্জি। দুজনের নাম মিলিয়ে রূপসা নামটি রেখেছেন তারা। রূপক ব্যানার্জির দুই দাদা, রিমন ব্যানার্জি, রৌনক ব্যানার্জি। রূপক ব্যানার্জির সবচেয়ে ছোট। রিমন ব্যানার্জির দুই ছেলে, রোশন রোহান। রৌনক ব্যানার্জির এক ছেলে রনক। রোশন রোহান এর মা মল্লিকা ব্যানার্জি আর রনর মা রিনা ব্যানার্জি। যৌথ পরিবার তাদের। 3 ভাইয়ের 1 বোন রূপসা ভীষণ আদুরে। ভাইদের নয়নের মণি, পরিবারের প্রাণের খনি রূপসা।
বাকিটা গল্পের মাধ্যমে জানতে পারবেন। অন্ধকার এক রুমে দাঁড়িয়ে আছে বলিষ্ঠ এক মানব। বাইরে ঝড়ের তাণ্ডব চলছে। ঝড়ো হাওয়ায় রুমের শুভ্র রঙের পর্দাগুলো উড়ে চলছে ক্রমাগত। সম্পূর্ণ রুম নিকষ কালো আধারে ঢাকা। ক্ষণে ক্ষণে বজ্রধ্বনির আলোয় কিছুটা আলোকিত হচ্ছে, আবার আধারে ঢেকে যাচ্ছে। যেন আলো আধারে তাণ্ডব লীলা চলছে রুমের ভেতর জুড়ে। রুমে দাঁড়ানো বলিষ্ঠ মানবটি হেঁটে ওয়াল মিররের সামনে দাঁড়ালো। অতঃপর মিররের নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ফিসফিস আওয়াজে কিছু বলল, যা এই ঝড়ের রাতে ভয়ানক শোনালো। তারপর পুরোপুরি নিশ্চুপ। অতঃপর আবার আওয়াজ শোনা গেল, ঠিক বাইরের কালবৈশাখীর মতো আমার জীবনের সমীকরণ। এই আধার রাতের আধারে ঢাকা দুনিয়ায় আমার জীবন পুরোপুরি অন্ধকার। অতঃপর হাতে ধরে থাকা একটি লকেটের দিকে তাকিয়ে বলে উঠল, আমার এই আধারে ঢাকা জীবনে তুমি অভিশাপ হয়ে এলে, আধারের হৃদয় স্পর্শী। আমার ছন্ন ছাড়া জীবনটাকে আরো ছন্ন ছাড়া করে দিল তোমার আগমন। আমিও তোমার জীবনে অভিশাপ হয়ে আসব, হৃদয় স্পর্শী। অভিশপ্ত করব তোমার জীবন। বলে হাতের লকেটটা মুঠোয় চেপে ধরে মিররে আঘাত করল। মুহূর্তেই মিররের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। বিদ্যুতের মৃদু আলো রুমে প্রবেশ করতেই মানবটির মুখ স্পষ্ট হলো। অফ হোয়াইট শার্ট সাথে ব্ল্যাক প্যান্ট, চোখের মণি নীল বর্ণের, তবে স্পষ্ট রাগে তা লাল বর্ণ ধারণ করেছে। গালে চাপদাড়ি, গলার অ্যাডামস অ্যাপেলের পাশের গাঢ় তিলটি তার চেহারার সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। ফর্সা শরীরে অফ হোয়াইট ড্রেস আপে দারুণ লাগছে। হাত থেকে চুইয়ে রক্ত পড়ছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার। সে তো মত্ত তার হৃদয় স্পর্শিনীর ভাবনায়। তার ভাবনার সুতো ছিঁড়ে মুঠোফোনটি সশব্দে বেজে উঠতে তার রিসিভ করল সে। অপর পাশ থেকে কিছু বলতেই বাঁকা হাসি ফুটল তার ঠোঁটের কোণে। বিড়বিড় করে বলল, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং, দিস ইজ মাই অনলি আইডেন্টিটি। বলেই রক্তাক্ত হাতে থাকা লকেটটি মুঠোয় চেপে ধরল। টপ বিজনেসম্যানের ছেলেকে তীরধনুকের আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গোপন সূত্রে জানা গেছে কোনো মাফিয়া এই কাজ করেছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। আজকের হেডলাইনে প্রথম পাতায় বড় বড় অক্ষরে এই কয়েকটা লাইন দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছে রূপের। সে ক্রমাগত ঘামছে। রোজ সকালে বাবার রেখে যাওয়া নিউজ পেপার উল্টে পাল্টে দেখা রূপের কাজ আজও তাই করছিল। তবে এখন সে স্থির থাকতে পারছে না। কাল রাতে ঘুমানোর পর আজ আর কালকের কোনো কথাই মনে ছিল না। এখন মনে পড়তেই ভয়ে জমে যাচ্ছে সে। আর বসে না থেকে দৌড়ে রুমে চলে গেল। ভার্সিটির গ্রাউন্ডে দাঁড়িয়ে চার মূর্তি অপেক্ষা করছে তাদের লিডারের। এই চার মূর্তি হলো বেগম, ঋদ্ধি, মন, ঈশান। আরও একজন আছে। এরা সবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ক্লাস 9 থেকে এদের বন্ধুত্ব। স্কুল কলেজ পার করে অবশেষে ভার্সিটি আসা। আজও একই রকম বন্ডিং। এই 5 জনের অনলাইনে আলাদা একটা গ্রুপও আছে, নাম বন্ধু মহল। এতক্ষণ অপেক্ষা করেও যখন কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলল না, তখন বিরক্তিতে নাক কুঁচকে মন বলে উঠল, এখনো আসছে না কেন বলতো? আর কতক্ষণ অপেক্ষা করব? মনের কথা শেষ হতে না হতেই ঈশান দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলে উঠল, কাল আমরা দেরি করিয়েছি না, তাই আজ তার প্রতিশোধ নিচ্ছি। বেগম একবার গেটের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, ও ঠিক আছে তো? বেগমের কথা শুনে ঋদ্ধি ভেঙচি কেটে বলে উঠল, ঠিক থাকবো না কেন? ও না ঠিক থাকলে আমাদেরকে ঠিক রাখবো। ঋদ্ধির কথা শুনে বাকি সবাই হেসে উঠল। ঠিক তখনই তাদের কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা। সবাই একসাথে তাকালো সেদিকে। হোয়াইট কুর্তি পরনে রূপবতী নারীটির দিকে, যে তাদের ভালো রাখার সবচেয়ে ভালো মাধ্যম। তাদের দিকে এগিয়ে আসতেই সবাই একযোগে চেঁচিয়ে বলল, দারুণ লাগছে রূপ। রূপ হালকা হাসলেন তাদের রিয়াকশন দেখে। তারপর সবাইকে জড়িয়ে ধরল। অতঃপর সবাইকে ছেড়ে বলে উঠল, কেমন আছেন সবাই? সবাই একসাথে বলে উঠল, তোকে ছাড়া ভালো ছিলাম না। রূপ হেসে উঠল। অতঃপর সবাই মিলে ক্লাসের উদ্দেশ্যে হাঁটা দিল। বন্ধ ঘরে অনবরত একটা মেয়ে চিৎকার করছে, কিন্তু তার এই চিৎকার বাইরে যাচ্ছে বলে মনে হচ্ছে না। চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে মেয়েটি থেমে গেল। সামনে তাকিয়ে অনবরত ঢোক গিলতে লাগলো। সামনে বলিষ্ঠ এক মানবের ছায়া মূর্তি। মূর্তিটি এগিয়ে আসতে বিস্ময়ে মুখ হা হয়ে গেল তার।
কিছু বলার জন্য মুখ খুলতেই মানবটির চোখের দিকে তাকিয়ে থেমে গেল। মানবটি একটি রাজকীয় সিংহাসনে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। অতঃপর খুব ক্ষীণ আওয়াজে ফিসফিসিয়ে বলল, আমার সাথে রাত কাটাতে চাও মিস কেয়া? সামনে পড়ে থাকা কেয়া নামের মেয়েটি কিছু বলতে পারল না। তার নিশ্চুপ থাকা যেন সামনের মানবটিকে রাগিয়ে দিল। সে হুঙ্কার ছেড়ে বলে উঠল। আনসার মি। কেয়া এবার ভয়ে কেঁদে দেবে এমন অবস্থা, তাও কিছুটা সাহস করে বলল, ইচ্ছে হলে রাত কাটাবেন, না হলে নেই। আমি তো জাস্ট অফার করেছি, কিন্তু আপনি আমাকে আটকে কেন রেখেছেন? যেতে দিন আমায়। মানবটি বিকট শব্দে হেসে উঠল। অতঃপর উঠে দাঁড়িয়ে কেয়ার চারিপাশে ঘুরতে ঘুরতে বলে উঠল, আপনাকে ছেড়ে দেওয়ার জন্য এত লোক দিয়ে তুলে নিয়ে আসিনি মিস কেয়া। কেয়া আবার ভীষণ ভয় পেল, তুতলিয়ে বলল, তবে কেন এনেছেন? মানবটি এবার মৃদু হেসে বলে উঠল, আপনি নিজের আনন্দের জন্য এমন নোংরা অফার করেন পুরুষদের। নিজের বাবা মার সম্মান ধূলিসাৎ করেন, নারী পাচারের ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন। আপনাকে ছেড়ে দিলে এই সমাজ নোংরা হবে। কেয়া এবার ভয়ে আকুতি করতে লাগলো ছেড়ে দেবার, কিন্তু সামনের মানবটি একবারও আর তাকালো না। পাশে দাঁড়ানো বডিগার্ডকে ইশারা করতেই একটি বড় খাঁচার পর্দা সরে গেল, আর সিংহের গর্জনে চারিপাশ কেঁপে উঠল। কিছু লোক কেয়াকে ধরে খাঁচার ভিতর দিয়ে এলো। মুহূর্তে ক্ষুধার্ত সিংহটি কাঁচা মাংস পেয়ে থাবা বসাতে এগিয়ে এলো কেয়ার দিকে। তা দেখে মানবটি বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে এলো। গাড়িতে এসে বসতেই গাড়ি স্টার্ট দিল জঙ্গলের ভিতর দিয়ে মেন রোডের উদ্দেশ্যে। গাড়িতে বসা মানবটি মৃদু হেসে বলল, এভাবেই প্রতিটি পাপীকে ধ্বংস করব। তার মুখে ফুটে উঠল রহস্যময় হাসি, যা কোনো ভয়ঙ্কর বার্তা বয়ে এনেছে। রূপ আর তার বন্ধু মহলের সবাই ভার্সিটির বট গাছের নিচে বসে আছে বলে ভুল হবে। তারা তো ঝগড়া করতে ব্যস্ত, আর ঝগড়ার মূল বিষয়বস্তু হচ্ছে নবীন বরণ উৎসব। আজ রূপদের ক্লাস টিচার বলেছে তাদের ভার্সিটিতে ফ্রেশারদের নিয়ে আগামী পরশু নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হবে, আর ওই দিন সব ছেলে মেয়েদের শাড়ি পাঞ্জাবিতে সাজতে হবে। এটা নিয়ে রূপদের ঝগড়া শুরু হয়েছে। রূপ কিছুতেই শাড়ি পরবে না, সে শাড়ি সামলাতে পারে না। আর যেহেতু শাড়ি পরবে না, সেহেতু সে অনুষ্ঠানে আসতেও যাচ্ছে না। কিন্তু সে না আসলে তাদের ফ্রেন্ড সার্কেলের কেউই আসবে না। মন খারাপ করে বলে উঠল, রূপ, তোর জন্য আমার কোনো ছেলে পটানো হবে না। মনের কথা শুনে ঈশান ঠাট্টার সুরে বলল, তুই এত টাকা দিয়ে ভার্সিটিতে পড়িস কি শুধু ছেলে পটাতে? ঈশানের কথা শুনে মন তেলে বেগুনে জ্বলে উঠল। ঈশানের পিঠে ধুম করে মেরে বলল, তুই যে জন্মগত সিঙ্গেল, তার জন্য আফসোস করে মরিস তার বেলায়? পেখম মৃদু হেসে বলল, শুধু কি তাই, ঋদ্ধিটা তো ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেল। পেখমের কথা শুনে ঋদ্ধি খেক করে বলে উঠল, পেখমের বাচ্চা বেশি উড়িস না, তোর পেখম কেটে দিলে ধপাস করে পড়ে যাবি। ঋদ্ধির কথায় সবাই হেসে উঠলেও পেখম রেগে ঋদ্ধির চুল টেনে ধরল। ঋদ্ধি ব্যথায় কুকিয়ে উঠল, ছাড় বলছি পাখা, না হলে তোর সব কটা চুল তুলে নিব। পেখম ঋদ্ধির চুলে জোরে একটা টান মেরে বলল, আর তোকে আমি ছেড়ে দেব? টাকলা বানিয়ে রাখবো বলে দিলাম, পরে আর কোনো মেয়ে পাত্তা দিবে না। এমনিতেও এখন কেউ পাত্তা দেয় না। ঋদ্ধি কিছু বলবে তার আগেই রূপ থামিয়ে দিল। অতপর সবার উদ্দেশ্যে বলে উঠল, শুধু শুধু ঝগড়া করছিস কেন? মন বলে উঠল, বল না, তুই আসবি প্লিজ। মনের কথাই সবাই একসাথে রূপকে জড়িয়ে ধরে রাজি করতে লাগলো। অবশেষে আর না পেরে রূপ চিৎকার করে বলে উঠল, আচ্ছা আসবো। রূপের কথায় সবাই খুশি হয়ে রূপকে আরো শক্ত করে হাঁক করল। রূপও জড়িয়ে ধরল। বন্ধুত্ব শব্দটাই এমন, এই ঝগড়া তো এই ভাব। বন্ধুদের সাথে আনন্দ করা মুহূর্তগুলো সবচেয়ে সুন্দর হয়, স্মৃতির পাতায় গাঢ়ভাবে থেকে যায়। সেই মুহূর্তগুলো মনে করে বিষণ্ণ সময়ে ও হেসে উঠি আমরা। হারিয়ে গিয়েও কোথাও যেন থেকে যায় এইসব স্মৃতিগুলো। দেখা হবার জন্য ছটফট করে তনুমন। মাঝে মাঝে ইচ্ছে করে ফিরে যেতে সেই সব রঙিন বন্ধুযুক্ত দিনগুলিতে। বেঁচে থাকুক বন্ধুত্বগুলো আজীবন। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল রূপের। ইয়া বড় রেড টেডি বিয়ারটা আরও একটু জড়িয়ে নিয়ে উঠে বসল রূপ। বেডে আরও 3টি টেডি রাখা আছে। রূপ চোখ কষতে ঘড়ির দিকে তাকালো। 8:05 বাজে। আজ ভার্সিটিতে নবীন বরণ উৎসব।
নবীনবরণ উৎসবের জন্য কাল ভার্সিটি বন্ধ ছিল। কাল সারাটা দিন বেশ আনন্দেই কেটেছে রূপের। এসব ভেবে রূপ ওয়াশরুমের উদ্দেশ্যে হাঁটা দিল। একেবারে শাওয়ার নিয়ে বেরোলো। হাতের তোয়ালেটা ব্যালকনিতে মেরে দিল। কাল সারা রাত বৃষ্টি হওয়ার দরুন আজ বেশ সতেজ লাগছে প্রকৃতি। রূপ সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর ব্যালকনিতে লাগানো গাছগুলোর দিকে নজর দিল। গাছ আর প্রকৃতি রূপের ভীষণ প্রিয়। তাদের বাড়ির সাইড একটা ছোট্ট বাগান আছে, সেখানে নানা ফল ফুলের গাছ। আর রূপের ব্যালকনিতেও মিনি গার্ডেন আছে। পুরো ব্যালকনিতে জুড়ে শুধু ফুলের গাছ, এর মধ্যে সবচেয়ে বেশি বেলি ফুল গাছ। ব্যালকনির সাইড জুড়ে রয়েছে বাগান বিলাস গাছ। বসন্ত চলে গেলেও বাগান বিলাস ফুলগুলি এখনও বসন্তের মতো রঙিন। বাগান বিলাস এর বিপরীতে কাঠগোলাপ গাছ। এই গাছ ঘিরে রূপের নানা স্মৃতি। কাঠগোলাপ গাছের নিচে আর্টিফিশিয়াল ফুল দিয়ে গোল দোলনা আছে। এই ব্যালকনিটা রূপকথার রাজপরী মনে হয়। রূপের আবদারে তার 3 দাদা এই ব্যালকনিটা নিজ হাতে সাজিয়েছেন। এইসব ভাবতেই রূপের ঠোঁটে মৃদু হাসির রেখা খেলে গেল। রূপ ব্রেকফাস্ট এর উদ্দেশ্যে ড্রয়িং রুমে হাঁটা দিল। রূপ নিচে এসেই দেখল ড্রয়িং রুমের পাশে ডাইনিং টেবিলে বাড়ির বড়রা এসে পড়েছে, তবে বাড়ির ছেলেরা এখনও আসেনি। রূপ এগিয়ে এসে সকলের উদ্দেশ্যে বলে উঠল, গুড মর্নিং এভরিওয়ান। রিমন ব্যানার্জি হালকা হেসে বললেন, আজ তোমার ভার্সিটিতে নবীনবরণ উৎসব অনুষ্ঠিত হবে, তাই তো? রূপ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। রনক ব্যানার্জি বলে উঠলেন, তোমার ভার্সিটির দিনগুলো কেমন চলছে প্রিন্সেস? কোনো অসুবিধা হচ্ছে না তো? রূপ বলল, না ছোট পাপা, কোনো অসুবিধা হচ্ছে না। রূপের বাবা নিজের প্লেটের থেকে ব্রেড নিয়ে রূপের মুখের সামনে ধরতে রূপ একটা বাইট দিল। অতঃপর রূপের বাবা নিজেও ওই ব্রেডে বাইট দিয়ে বলে উঠল, পড়াশোনা কেমন চলছে মা? রূপ হেসে বাবাকে জড়িয়ে বাবার কাঁধে মাথা রাখে বলে উঠল, ভালো বাবা, তোমার শরীর ঠিক আছে তো? রূপের বাবা মৃদু হেসে মাথা নাড়িয়ে মেয়েকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন। রূপের বড় মা মিসেস মল্লিকা কিচেন থেকে চায়ের কাপ নিয়ে এসে টেবিলে বসলেন। রূপের দিকে তাকিয়ে হেসে বললেন, মামুনি, আজ এত সকাল সকাল, ব্যাপার কি? রূপের ছোট মা মিসেস রিনা অরেঞ্জ জুস রূপের দিকে দিতে দিতে হেসে বললেন, বুঝলে বর্দি, আজ ভার্সিটির উৎসব না, তাই আমাদের রূপমামনির এত সকাল সকাল দর্শন পাওয়া গেল। ওদের কথার মাঝেই বাড়ির বড় ছেলে রোশন নিচে নেমে এসে টেবিলে বসে সবাইকে বলে উঠল, গুড মর্নিং এভরিওয়ান। রোশনের কথা শেষ না হতেই বাড়ির মেজ ছেলে রণ আর ছোট ছেলে রোহান নিচে নেমে এলো। রণ চেয়ারে বসলো আর রোহান রূপের মাথা চাটা মেরে বলে উঠল, তুই এত বড় হয়েও ছোট বাবার হাতে খাচ্ছিস কেন? শ্বশুর বাড়িতে গেলে তোকে কে খাইয়ে দিবে? রূপ মাথা ঢোলে রোহান এর দিকে রাগে চোখে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে উঠল, তুই আমায় মারলি কেন ছোটদা? তোর কপালে বউ নাই। রূপের কথায় সবাই হেসে উঠলেও রোহান রাগে চোখে তাকিয়ে খাওয়ায় মত নিল। সকাল 10:30। ভার্সিটিতে সবাই উপস্থিত। রূপের বন্ধুমহল আড্ডায় ব্যস্ত। সবাই আজ শাড়ি পাঞ্জাবিতে সেজেছে। মন নীল শাড়ি নীল ব্লাউজ পরেছে, চুলে খোপা করে তাতে গাঁদা ফুলের গাছরা গোজা। ঈশান হলুদ পাঞ্জাবি সাদা পাজামা পরেছে, হাতে ব্ল্যাক ব্র্যান্ডের ওয়াচ। পেখম গোলাপি শাড়ি সাথে গোলাপি ব্লাউজ, চুলে বেরুনি করে লম্বা করে রজনীগন্ধার গাছরা গোজা। ঋদ্ধি ব্ল্যাক পাঞ্জাবি আর সাদা পায়জামা, হাতে ব্ল্যাক ওয়াচ। চারজনেই ভার্সিটির বট গাছের নিচে দাঁড়িয়ে আছে। মনের মনে টানা উত্তেজনা কাজ করছে, কারণ আজ ভার্সিটিতে নবীন বরণ উৎসবের জন্য দেশের টপ বিজনেসম্যান আসবে অতিথি হিসেবে। ওদের এইসব ভাবনার মাঝেই গেটের দিকে চোখ গেল। বিস্ময় সবাই হা হয়ে গেল। গাঢ় লাল শাড়ি পরনে, সাদার মাঝে লাল লাল ফুল ডিজাইনের 3/4 ব্লাউজ, হাতে লাল চুড়ি, খোলা চুলে কয়েকটা কাঠগোলাপ গোজা। শাড়ির কুচি ধরে তাদের দিকে এগিয়ে আসে রূপ। রূপের এই প্রথম শাড়ি পরা, তাই সামলাতে কষ্ট হচ্ছে। এদিকে ভার্সিটির অর্ধেক ছেলে রূপের দিকে হা করে তাকিয়ে আছে। রূপ কোনো দিকে না তাকিয়ে বট গাছের নিচে বসে থাকা বন্ধুদের দিকে এগিয়ে গেল। রূপ আসতেই মন হা করে তাকিয়ে ঈশানের হাতে একটা চিমটি কাটল। ঈশান ব্যথায় আহ করে উঠতেই মন তাকালো ঈশানের দিকে। অতপর রূপের দিকে তাকিয়ে বলে উঠল, তুই সত্যি রূপ তো? ঈশান বলে উঠল, না, এত রূপের বাহার। ঋদ্ধি চোখ কষলে বলল,
শাড়িতে তোরে এত সুন্দর লাগতেছে। আমাদের ভার্সিটির ছেলেরা আজ মিনি হার্ট অ্যাটাক করেই বসবে। বেগম রূপকে জড়িয়ে ধরে বলল, শাড়ি পরতে চাইছিলে না, আর এখন তোর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। মন হতাশ কণ্ঠে বলল, রূপের তৈরির জন্য আমরা কি আর ছেলেদের পাত্তা পাবো আজ? ধুর, এত সেজে কি হলো শেষে? বলেই মুখটা কাঁদো কাঁদো করে ফেলল। মনের কথা শুনে ঈশান বলল, তোর মতন পেতনিকে কবে আবার ছেলেরা পাত্তা দিল? হ্যাঁ, মন রেগে কিছু বলবে তার আগেই রূপ সবাইকে থামিয়ে দিল। এখন ঝগড়া না করে চলো অনুষ্ঠানের ডেকোরেশনগুলো দেখি। ঝগড়া পরেও করতে পারবি। রূপের কথায় সবাই সায় জানিয়ে অনুষ্ঠানের জায়গায় উদ্দেশ্যে হাঁটা দিল। ভার্সিটির অর্ধেক গ্রাউন্ডে জুড়ে সাজানো হয়েছে। চারিদিকে কাঁচা ফুলের ঘ্রাণে মোমো করছে। পুরো ডেকোরেশন কাঁচা ফুলে সাজানো হয়েছে। সামনে অনেকটা উঁচু জায়গা জুড়ে স্টেজ সাজানো হয়েছে। প্রচুর স্টুডেন্ট নাচ গানে নাম দিয়েছে। রূপরা সবাই সেকেন্ড সারিতে বসলো। মন ফিসফিসিয়ে বলল, কোন টপ বিজনেসম্যান না আসার কথা, এখনো আসছে না কেন? রূপ হালকা স্বরে বলল, এখন চুপ থাক, অনুষ্ঠান শুরু হতে চলেছে। ঠিক তখনই গেটের কাছে 5টা গাড়ি এসে থামলো। সবাই উঠে দাঁড়ালো। সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়ল। সমস্ত স্যার ম্যামরাও গেটের কাছে আছে। বাকি স্টুডেন্টরা দূর থেকে দেখছে সব। রূপের সেদিকে ধ্যান ধারণা নেই। সে ব্যস্ত মুঠোফোনে। 5টা গাড়ির থেকে কয়েকজন কালো পোশাকধারী বডিগার্ড বেরিয়ে এসে ব্লু কালারের মাঝের কারটিকে ঘিরে দাঁড়ালো। আর ইয়েলো স্যুট বুট পরা একজন লোক ব্লু কালারের ডোর খুলে দিতেই সুদর্শন এক পুরুষ বেরিয়ে এলো। পরনে তার অফ রেড শার্ট, ব্ল্যাক প্যান্ট, হাতে সিলভার ওয়াচ, ব্ল্যাক শু আর চোখে সানগ্লাস। অতিরিক্ত ফর্সা শরীরের রেড শার্টে দারুণ লাগছে। এমন সুদর্শন পুরুষ দেখে মেয়েদের অবস্থা যায় যায়। বলিষ্ঠ মানবটি এগিয়ে যেতেই ফুল দিয়ে বরণ করা হলো তাকে। অতঃপর স্টেজের দিকে এগিয়ে গেল। মন রূপকে খোঁচা মারতেই রূপ বিরক্ত চোখে ফোন থেকে মুখ তুলে তাকালো। মন বলে উঠল, সামনে একবার দেখ। রূপ বিরক্ত চোখে সামনে তাকাতেই চমকে উঠল। স্টেজের সুদর্শন মানবটি তখন সামনেই তাকিয়েছিল। রূপ যেন মুহূর্তেই কোনো ঘোরের মাঝে হারিয়ে গেল। কেন যেন মনে হচ্ছে এই সুদর্শন পুরুষটিকে সে আগেও দেখেছে। বুকের মাঝে কিছু কি হলো? এমন এলোমেলো তো আগে লাগেনি। তবে রূপ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের মানবটির দিকে, যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। ভার্সিটির প্রিন্সিপাল মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বলে উঠল, আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি এই যে দেশের টপ বিজনেসম্যান তীব্র চৌধুরী। দেশের টপ বিজনেসম্যান তীব্র চৌধুরী। হোল ওয়ার্ল্ড এ যতগুলো চৌধুরী ইন্ডাস্ট্রিজ আছে তার সবার মালিক তীব্র চৌধুরী। 28 বছরে বলিষ্ঠ এক যুবক, সুদর্শন হওয়ার দরুন হাজারো মেয়ের ক্রাশ। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী এই পুরুষ আমেরিকার প্রতিটি মেয়ের কাছে আইডল নামে পরিচিত। তীব্রর জন্ম আমেরিকায়, বড় হয়ে ওঠাও আমেরিকায়। 18 বছর বয়সে এই দেশে আসা। তারপর এই দেশেই পড়াশোনার পাশাপাশি নিজস্ব ব্যবসা শুরু। অল্প কয়েকদিনের মধ্যে সে নিজের অনেক নাম যশ খ্যাতি অর্জন করেছে। এখন সে সাফল্য এক বিজনেসম্যান। এতটুকুই তীব্র চৌধুরীর পরিচয়, এর বেশি কেউ জানে না। রূপরা ভার্সিটির গ্রাউন্ডে বসে এসবই আলোচনা করছিল। মূলত মন এসব বলছে আর বাকি সবাই শুনছে। অনুষ্ঠান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। এখন সব অতিথি হল রুমে বসে আলোচনা করছে। আর কিছু স্টুডেন্ট গ্রাউন্ডে বসে আছে। আবার কেউ কেউ বাড়ি চলে গেছে। রূপ আর তার বন্ধু মহল আজ সারাদিন ঘোরার প্ল্যান করেছে, কিন্তু রোদের তেজে রূপ বেরোতে চাইছে না। তারপর এই শাড়ি নামক ঝামেলা, সব মিলিয়ে অস্বস্তির মধ্যে পড়েছে রূপ। তার উপর মনের আবদার সারা শহর আজ ঘুরে বেড়াবে। রূপের এখন ভীষণ বিরক্ত লাগছে। রূপকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে মন চেঁচিয়ে উঠল, এই রূপ, কোথায় হারালি? আমি এত কিছু বলছি আর তুই অন্যদিকে তাকিয়েছিস। মনের হঠাৎ চিৎকারে রূপ হকচকিয়ে গেল। পরক্ষণে নিজেকে সামলে বলে উঠল, আরে আমি তোর কথা শুনছি। মন হতাশ কণ্ঠে বলে উঠল, সে আমি জানি তুই কত শুনছিস। আমার কোনো পাত্তা আছে নাকি তোদের কাছে? মনের কথায় ঋদ্ধি দাঁত কেলিয়ে বলল, তুই সব সময় এমন পেতনির মতো মুখ করে রাখিস কেন? শুধু এই জন্যই তোকে কেউ পাত্তা দেয় না।
মন কিছু বলবে তার আগেই একটা অচেনা ছেলে এসে বলে উঠল। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? রূপ ছেলেটার দিকে তাকিয়ে বলে উঠল। হ্যাঁ শিওর। ছেলেটি ঈশানের পাশে ধপাস করে বসে পড়ল, তারপর বলে উঠল। হ্যাঁ, আমি নীল। আজই আমার ভার্সিটির ফার্স্ট ডে। একবারে অনুষ্ঠানে চলে এসেছি। আচ্ছা, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? রূপ হালকা হেসে বলে উঠল। অবশ্য। নীল এবার হেসে বলল। তুমি বেশ মিষ্টি একটা মেয়ে, ভীষণ কিউট। রূপ হেসে বলল। তবে আমার না ফ্রেন্ড, তবে নো, তুমি অনলি তুই। রূপের কথায় সবাই সায় জানালো। ঈশান বলে উঠল। আমাদের দল ভারী হলো তাই না রে ঋষি? এই তিন পেতনি জ্বালায় জীবন তেজপাতা হয়ে গেল। রূপ রেগে তাকালেও মন আর পেখম ইতিমধ্যে ঈশানের পিঠে ধুমধাম মার শুরু করে দিচ্ছে। এদিকে এদের কাণ্ড দেখে নীল হাসতে হাসতে শেষ। রূপ আর ঋদ্ধি এইসব অভ্যস্ত, তাই তারা চুপ করে আছে। মারা শেষ হতে মন আর পেখম হাঁপাতে লাগলো, আর ঈশান পিঠ ডলতে ডলতে বলল। নীল হাসি থামিয়ে বলে উঠল। তোদের বন্ডিংটা কিন্তু ভীষণ সুন্দর। এমন বন্ধুত্ব এই বয়সে দেখা যায় না। ভার্সিটি জীবন শেষ হলে এসব স্মৃতি হয়ে যাবে। নীলের কথা শুনে সবাই ইমোশনাল হয়ে পড়ল। রূপের চোখে জল চিকচিক করছে। বন্ধুমহলটা তো তাদের ভালো থাকার কারণ, পরবর্তীতে কি হবে তা কেউ জানে না। হয়তো সবাই এক শহরে থেকেও দূরে সরে যাবে বা যেতে হবে। ভাবতেই কান্না আসছে রূপের। পরিস্থিতি স্বাভাবিক করতে ঋদ্ধি বলে উঠল। আমরা কখনো হারিয়ে যাব না। একসাথে না থাকতে পারলেও মুঠোফোনে যোগাযোগ রাখবো, আর পারলে বছরের একটা দিন সবাই মিলে পূর্ণ স্মৃতিচারণের উদ্দেশ্যে ঘুরতে বেরোবো। ঋদ্ধির কথা শুনে সবাই কিছুটা শান্ত হলো। তখনই নীল বলে উঠল। আমি তো আজকেই বন্ধু হলাম, আমাকেও রাখবি তো তোদের সাথে? নীলের কথায় সবাই হেসে সায় দিল। অতঃপর কিছুক্ষণ সবাই শক্ত করে সবার হাত ধরে রাখলো। তারপর ঘোড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাত 9টা। গাঢ় অন্ধকারে নিস্তব্ধ রাস্তার প্রচণ্ড গতিতে ছুটে চলেছে তীব্রের গাড়ি। অ্যাশ কালার শার্ট তার পরনে। বাতাসের গতিতে কপালের চুলগুলো মৃদু উড়ছে, চোখগুলো রক্তবর্ণ ধারণ করেছে। বোঝাই যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। ব্লুটুথ কানে কারোর সাথে প্রচণ্ড রেগে কথা বলছে। অপর পাশ থেকে কিছু বলতেই তীব্র গাড়ি থামিয়ে দিল। স্টিয়ারিংয়ে সজোরে বাড়ি মেরে চিল্লিয়ে বলে উঠল। Why are you talking so much? I want my work to be meaningful, and that in one day. If not, I will burn everything. কথা শেষ করতেই তীব্র গাড়ি থেকে নেমে পড়ল। আজ রাতে বড় ধরনের এক মিটিং ছিল তার। ভার্সিটির প্রোগ্রাম শেষ বিকেলেই অফিসে গিয়েছিল তীব্র। সব ভালোভাবে শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তীব্র। কিন্তু মাঝ রাস্তায় জরুরি কাজ পড়ায় সেখানেই যেতে হয়, আর সেখানে গিয়ে বিপত্তি বাধে। নিজের বিশ্বস্ত কেউ তীব্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তীব্র বিশ্বাসঘাতকতা প্রতারণা একেবারেই সহ্য করতে পারে না, যার ফলে রাগে মাথা ফেটে যাচ্ছে। এসব ভেবে তীব্র মাথা চেপে ধরল। ঠিক তখনই সামনের রাস্তায় কিছু চোখে পড়ল। ভালো করে তাকাতেই দেখল কেউ একজন মাতালের মতো টলতে টলতে এদিকে আসে। লাল শাড়ি পরনে তার। তীব্র এগিয়ে যেতে মেয়েটি তীব্রর গায়ে ঢলে পড়ল। তীব্র অন্ধকারেও ভালো করে তাকিয়ে দেখতে পেল না, তাই মেয়েটিকে কোলে নিয়ে গাড়িতে বসল। নিজেও পাশে বসে গাড়ির লাইট অন করতে থমকে গেল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল পাশে বসে ঢুলতে থাকা পিঠির দিকে। মেয়েটি হালকা হেসে বলে উঠল। আর ইউ তীব্র চৌধুরী, রাইট? তীব্র তখনও কোনো ঘোরের মাঝে। মেয়েটিকে সে দেখেছে আগেও, তবে মনে পড়ছে না। মেয়েটি আবার বলে উঠল। আমি রূপসা ব্যানার্জি। বলেই রূপ তীব্রের দিকে এগিয়ে গেল। তীব্র হাসল মৃদু। অতপর কিছু জিজ্ঞেস করবে তার আগেই রূপ মাতালের মতো ঢলতে ঢলতে বলে উঠল। আপনি ভীষণ সুন্দর জানেন, কিন্তু একদম ভালো না, একেবারে বদরাগী মানুষ। আপনাকে আমার একটু ভালো লাগেনি, তবে সব মেয়ে আপনার দিকে কেমন করে তাকিয়ে থাকে। কই আমি তো তাকাইনি। আপনি একটু ভালো না, ভীষণ খারাপ। তীব্র ভীষণ রেগে গেল এবার। একে তো মাতাল মেয়ে, তার উপর এত রাতে বাহিরে একা, তার গাড়িতে বসে তার সামনেই তার বদনাম করছে। সে কত মেয়ের ক্রাশ,
কত মেয়ের কাছে আইডল তার ঠিক নেই। আর এই মেয়ে কি বলে, সে নাকি খারাপ। তীব্র রেগে কিছু বলবে তার আগেই চোখ গেল রূপের ঠোঁটের নিচে থাকা তিলটির দিকে। মুহূর্তে তীব্র রাগে রূপের ঠোঁট আঁকড়ে ধরল। রূপ মাতাল হলেও হালকা হুঁশে ছিল, তাই তো তীব্র এমন কাণ্ডে হতভম্ব হয়ে গেল। তাদের এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তের সাক্ষী রইল দূর আকাশের পূর্ণিমার লাল চাঁদ। আচ্ছা, লাল চাঁদ নাকি অশুভ বার্তা বহন করে? তবে কি রূপের জীবনে ধেয়ে আসছে কোনো অশুভ ছায়া, যা ধ্বংস করে দিবে রূপের সুখের জীবন? কথায় আছে না, অতীতের ভুল পিছু ছাড়ে না। রূপের জীবনেও তাই ঘটছে। যেই অতীতের বিষাক্ত ধোঁয়া রূপের সুখের জীবন একটু একটু করে তছনছ করেছে প্রতিনিয়ত। আজ ভার্সিটি থেকে রূপরা সবাই অনেক ঘোরাঘুরি করে শেষে পার্কে গিয়ে বসে। তখন সন্ধ্যা নামের মুখে। পশ্চিম আকাশে লাল কমলা মিশ্রণে আড্ডুবার সূর্য সবে অস্ত যাচ্ছে। অসাধারণ এই দৃশ্য রূপ মুগ্ধ নয়নে দেখতে ব্যস্ত। মন আর ঈশান ফুচকা কিনতে গেছে সামনের দোকানে। ঋদ্ধি, বেগম, নীল ওরা নিজেদের মতো আড্ডায় ব্যস্ত। আশেপাশে অনেক মানুষজন আছে। কিছু কাপল ব্যস্ত নিজেদের প্রেমালাপে, আবার কেউ কেউ প্রিয় মানুষটির সাথে হাতে হাত রেখে সময়টা উপভোগে ব্যস্ত। মোট কথা সবাই ব্যস্ত নিজেদের নিয়ে, কেউ কারো দিকে তাকানোর বিন্দুমাত্র আগ্রহ নেই। রূপ এইসবই পর্যবেক্ষণ করছে আর গোধূলি বিলাস করছিল। ঠিক তখনই কেউ বলে উঠল, শাড়ি পরে পার্কে কি করছো? ছেলেদের ইমপ্রেস করতে চাও নাকি? কথাটা বলেই বিশ্রীভাবে হাসতে শুরু করল। রূপ তাকিয়ে দেখল 24 বছরের এক পুরুষ দাঁড়িয়ে। পুরুষটিকে রূপ খুব ভালোভাবেই চেনে। শুভ্র নামের সামনে দাঁড়ানো ছেলেটি একসময় রূপের ভীষণ প্রিয় মানুষ ছিল, আর আজ প্রিয় থেকে ভীষণ অপ্রিয় একজন মানুষ, যাকে রূপ ভীষণভাবে ঘৃণা করে। এখন ঘৃণা করে তার ফেলে আসা অতীতকে, ঘৃণা করে তার অতীতে করা ভুলটাকে। রূপকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র যেন বেশ মজা পেল, তাই আবার ব্যঙ্গ করে বলে উঠল, উফ, এখনো তুমি আগের মতোই আমার দিকে হা করে তাকিয়ে থাকো। এই, তোমার এখনো লজ্জা লাগে না? এই দেখো। কথাটা বলেই পাশে দাঁড়ানো বিদেশি টাইপের মডার্ন একটা মেয়েকে দেখিয়ে বলল, ও হচ্ছে আবার গার্লফ্রেন্ড নিশা, তোমার থেকে 1000 গুণ সুন্দরী আর স্মার্ট, আর আবার সব চাহিদাও কিন্তু মেটায়। অন্তত তোমার মতো বাহানা দেখায় না। রূপ কথাটা শুনে তাকালো নিশা নামের মেয়েটির দিকে। সুন্দরের ছিটে ফোটাও রূপ খুঁজে পেল না। যা পেল তা হচ্ছে ডিপ মেকআপ আর হাঁটুর উপরে ওঠা স্লিভলেস ওয়ান পিস। রূপ নিশার থেকে চোখ সরিয়ে শুভ্রর দিকে তাকালো, মৃদু হেসে বলে উঠল, এত সুন্দরী গার্লফ্রেন্ড থাকতে এক্সের সাথে কথা বলছো কেন? তা আবার গার্লফ্রেন্ডের সামনে। তুমি আর বদলালে না। রূপের কথা শুনে শুভ্র রাগী চোখে তাকিয়ে বলল, তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। জাস্ট দেখা হলো তাই। শুভ্রর কথা শেষ হবার আগেই রূপ ঠাটিয়ে থাপ্পড় বসালো শুভ্রর গালে। পার্কের সবাই এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল। মন ওরা সবাই এতক্ষণে রূপের পাশে দাঁড়িয়েছে। নীলবাদে সবার চোখে আগুন ঝড়ো রাগ। রূপ থাপ্পড় মারতেই ওরা যেন বেশ মজা পেল। একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসলো। আর নীল, সে কিছু না বুঝলেও এতটুকু ধারণা করেছে বিষয়টা বেশ গভীর। তবে রূপের রাগী ফেসটা দেখে এখন নীলের বেশ অবিশ্বাস লাগছে। রূপ যথেষ্ট কিউট, সুইট, চঞ্চল স্বভাবের মেয়ে। অন্তত এতক্ষণ নীল রূপের এই রূপটাই দেখেছিল। শান্ত স্বভাবের মানুষ রেগে গেলে যে ভয়ানক হয়ে ওঠে, রূপ তার অন্যতম উদাহরণ। রূপ চিল্লিয়ে বলে উঠল, তোমার মতো নোংরা মস্তিষ্কের মানুষ আমি আর একটাও দেখিনি। অন্যায় করে আবার বড় গলায় কথা বলো। এই, তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, আমাকে তুমি সেকেন্ড হ্যান্ড মনে করো, তাই না? ইউ ব্লাডি বিচ। তোমার মতো নোংরা মনের মানুষের জন্য আমার মনে কোনো জায়গা নেই। আমি তোমাকে ঘৃণাও করি না, জানো তো? ঘৃণা করতেও তো মনে জায়গা দিতে হয়। আমার মনে তোমার জন্য সেই জায়গাটাও নেই, বুঝেছো? এরপর থেকে দেখা হলে কথা তো দূর, আমার দিকে তাকালেও তোমার চোখ তুলে লুডো খেলবো আমি। মাইন্ড ইট। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই রূপ সেখান থেকে চলে যায়। পেছন পেছন রূপের বন্ধুরাও হাঁটা দেয়। শুধু ঈশান যাওয়ার আগে শুভ্রর কলারটা ঠিক করে বলে, হিরে ফেলে কাজ ধরলে তো এমন হয় ব্রো। তারপর আমাদের লিডারের সাথে কথা বলার আগে এই থাপ্পড়টা মনে রেখো। বাই। শুভ্র রাগে চোখে আশেপাশে তাকিয়ে নিজেও পার্ক থেকে বেরিয়ে যায়। আর নিশা হতবম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে।
রূপ বাহিরে এসেই সবার উদ্দেশ্যে বলে ওঠে, তোরা বাড়ি যা, আমি একা যেতে পারবো। মন রূপের হাত ধরে বলে, আমরা তোর সাথে যাব। আমি জানি তোর মনের অবস্থা ভালো না, কিন্তু রূপ মনের কথা শেষ না করতে দিয়েই বলে ওঠে, তুই এত বছরে আমাকে এই চিনলি? রূপসা ব্যানার্জি কখনো এত সহজে ভেঙে পড়ে না, আর এইসব সো কল্ড মানুষের জন্য তো নয়ই। বাই দ্য ওয়ে, তোরা যা, আমি আসছি। কথা শেষ করে রূপ কাউকে কিছু বলতে না দিয়ে রিস্কা ডেকে তাতে উঠে পড়ে। রূপ বসে আছে বারের কর্নারের একটা টেবিলে, কয়েক গ্লাস সফট ড্রিঙ্ক ইতিমধ্যে শেষ করেছে। এখন বড় এক বিয়ারের বোতলে চুমুক বসিয়েছে। অপমান রূপ সহ্য করতে পারে না, একদমই না। অথচ অতীতে নিজের করা একটা ভুলের জন্য তাকে বারবার অপমানিত হতে হচ্ছে। আস্ত ভরা সমাজেই অপমানিত হতে হলো। হয়তো রূপ উচিত জবাব দিতে পেরেছে, তাও মনটা বড্ড খারাপ লাগছে। যাদের আমরা সবটা দিয়ে ভালোবাসি, সবচেয়ে আপন ভাবি, তারাই দিন শেষে আমাদের কষ্টের কারণ হয়। এসব ভাবতেই রূপের চোখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক তখনই একটা ছেলে রূপের সামনে দাঁড়িয়ে হেসে বলল, আর ইউ ওয়ান্ট টু ড্যান্স উইথ মি? রূপ মাথা দুলিয়ে না বলল, কিন্তু ছেলেটি নাছোড় বাঁধা। রূপকে বার কয়েক বলেও যখন রাজি করাতে পারল না, তখন রূপের হাত ধরে উঠাতে চাইল। তার আগেই রূপ নিজের হাতে থাকা বিয়ারের বোতলটা ছেলেটার মাথায় বাড়ি মেরে ভেঙে ফেলল। সবাই অবাক চোখে ওদের দিকে তাকালো। এতক্ষণ যে মিউজিক বাজছিল তাও থেমে গেল। সবার দৃষ্টি এখন রূপ আর সেই ছেলেটার দিকে। ছেলেটা মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে কাতরাচ্ছে, মাথা থেকে গল গল করে রক্তের ফোয়ারা নামছে। রূপ সেদিকে না তাকিয়ে চিল্লিয়ে বলে উঠল, একদম সাহস হয় কি করে আমাকে টাচ করার? আমি কি তোকে বলেছি তোর সাথে ডান্স করব? ইডিয়েট কোথাকার! উফ, কোথাও গিয়ে শান্তি নেই তোদের মতো মানুষের জন্য। কথাগুলো বলেই রূপ টলতে টলতে বার থেকে বেরিয়ে এলো। মেন রোড দিয়ে মাতালের মতো চলতে লাগলো। হাতে হিল জুতো, খালি পায়ে জনমানবহীন রাস্তায় রূপ একাই এগিয়ে যেতে লাগলো। ঠিক তখনই ব্লু কালারের গাড়িটি নজরে আসায় সেদিকে এগিয়ে গেল। তারপরের ঘটনা আগের পর্বে বলেছি, আর কিছু মনে নেই রূপের। সকালে তীব্র রোদের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল রূপের। পাশ হাতড়ে টেডি খুঁজতে লাগলো। না পেয়ে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল রূপের। টেনে টুনেও চোখ খুলতে পারল না। নেশার রেশ এখনও কাটেনি। কয়েক মিনিট পর চোখ খুলতেই অচেনা জায়গা দেখে ঘাবড়ে গেল রূপ। পুরো সাদা একটা রুম, অন্য কোনো কালারে ছিটে ফোটাও নেই। রুমের সব আসবাবপত্র কাচের। রূপ মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই মনে হলো এটা কোথায়? এই জায়গায় কখনো এসেছি বলে তো মনে হয় না। এসব ভাবতে ভাবতে নিজের দিকে তাকিয়ে আটকে ওঠে রূপ। পরনে তার নাইট ড্রেস। ড্রেসটা কার তার রূপ জানে না। কে চেঞ্জ করলো তাও রূপের ধারণার বাহিরে। রূপ আর না পেরে মাথা চেপে ধরল। কাল রাতের আবছা কিছু দৃশ্য মনে পড়ল, তবে সেসব কিছুই এই মুহূর্তে কাজে লাগলো না রূপের। রূপের ভাবনার মাঝে কেউ একজন রুমে নক করল। রূপ ভয়ে গুটিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কে? ওপাশ থেকে মেয়েলি গলার আওয়াজ এলো, ম্যাম, আপনার জন্য স্যার ব্রেকফাস্ট পাঠাতে বলেছেন, আর যাওয়ার আগে আপনাকে স্যারের অফিসে দেখা করতে বলেছেন। রূপ আস্তে করে ভেতরে আসতে বলল। একজন মেয়ের ভেতরে আসতেই রূপ প্রশ্ন করল, কোন স্যার বলেছে? আর এটা কার বাড়ি? মেয়েটি মাথা নিচু করে বলে উঠল, সরি ম্যাম, স্যারের নাম তো বলতে পারবো না। আপনি সাইডের ফটো ফ্রেম দেখেন, যদি চিনতে পারেন। মেয়েটির কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগেই রূপ সাইড ফটো ফ্রেমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। রূপের মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, তীব্র চৌধুরী। কাচের দেয়ালে ঘেরা 11 তলার এক রুমে বসে আছে রূপ। সামনের কাচের ওয়াল ভেদ করে সকালের মিষ্টি রোদ এসে পুরো রুমটা মিষ্টতায় ভরে উঠেছে। সামনে তাকালে আকাশ আর মেঘ বাদে কিছুই দেখা যায় না। একদম সাইডে গেলে নিচের ব্যস্ত শহরটা দেখা যায়, তবে সেটা রং তুলিতে আঁকা ছবির মতোই মনে হয়। রূপের চারপাশ সম্পূর্ণ নিস্তব্ধ, কোনো শব্দের ছিটে ফোটাও নেই। রূপের চারিপাশে সব কাচের আসবাবপত্র। বড় কাচের ওয়ালের একটু আগে রাখা কাচের বড়সড় টেবিল, কাচের ওয়ালের দিকে একটা চেয়ার, আর বিপরীত দিকে 3টি চেয়ার রাখা। মাঝে টেবিলটি অবস্থান। টেবিলের ঠিক পাশেই বড়সড় সোফা, আর সামনে বড় কাচের কফি টেবিল রাখা। ঠিক তার বিপরীতে ওয়াশরুম, আর পাশে বড় মিরর। পুরো রুমের কালার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক।
ওয়ালের পেন্টিংগুলো হোয়াইট ব্ল্যাক, যেন কোনো সাদা কালো রাজ্য। এতক্ষণ যাবৎ রূপ এসবই পর্যবেক্ষণ করছিল। আজ 3 দিন পর রূপ এসেছে তীব্র চৌধুরীর অফিসে। সেদিন তীব্রর বাড়ি থেকে রূপ সোজা নিজের বাড়িতে চলে গিয়েছিল। রাতের ঘটনা মনে করে আর তীব্র চৌধুরীর সাথে দেখা করার সাহস হয়নি রূপের। যদিও রূপের মনে নেই কি হয়েছিল রাতে, তবে এতটুকু শিওর তীব্র চৌধুরী কোলে করে রূপকে গাড়িতে নিয়ে বসিয়েছে, এটা ওর আবছা মনে পড়ছে। আর বাকি কিছু মনে নেই। মাঝের 2 দিন ভালো কাটলেও কাল রাতে রূপের ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। তারপর থেকেই রূপ অস্থির হয়ে আছে। মেসেজে লেখা ছিল, লাল শাড়ি পরিহিত রূপকন্যা, হঠাৎ এসে আমার জীবনটা এলোমেলো করে দিলে। আধার রাতে অভিশাপ হয়ে ধরা দিলে আমার জীবনে। আমার আধার রাতের ঘুম অচিরেই কেড়ে নিলে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার মন মস্তিষ্কে তোমার বিচরণ চলে। সারাক্ষণ তাণ্ডব চলে তুমি নামক রূপকন্যার। কেন এই গোছালো আমিটাকে এমন অগোছালো করে দিলে রূপকন্যা? এর শাস্তি তোমায় পেতে হবে, খুব ভয়াবহ শাস্তি। তৈরি থেকো আমার আধারের হৃদয় স্পর্শী। খুব তাড়াতাড়ি তোমার জীবন অভিশপ্ত করতে আসছি আমি। এমন হাড় হিম করা মেসেজ দেখে রূপ ভয়ে অতলে হারিয়ে গিয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছে না এটা কে হতে পারে। লাল শাড়ি তো রূপ ওই একদিনই পরেছে ভার্সিটির প্রোগ্রামে। আর সেদিন তো রূপের এমন কারোর সাথেই দেখা হয়নি, একমাত্র তীব্র চৌধুরী ছাড়া। তবে কি? না না, এটা হতে পারে না। এটা হবেই বা কী করে? রূপ তীব্র চৌধুরীর ব্যাপারে যতটুকু জানে তা হলো তীব্র চৌধুরীর নারী বিদ্বেষী, কোনো নারীর সংস্পর্শে কখনো আসেনি। এমনকি ওনার অফিসেও কোনো মেয়ে কর্মচারী নেই। তাহলে কে হতে পারে? ভেবে রূপের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রূপের মন বলছে তীব্র চৌধুরীকে একবার জিজ্ঞেস করা উচিত, কারণ তীব্রই তো এসেছিল বার থেকে বেরোনোর মিনিট 5 পর। কিন্তু জিজ্ঞেস করলে কেমন দেখায়? তখনই রূপের মনে পড়ল তীব্রর বাড়িতে মেড বলেছিল তীব্র নাকি দেখা করতে বলেছে। সেই অজুহাতেই তীব্রকে জিজ্ঞেস করা যাবে। এসব ভেবেই রূপ ঘুমিয়ে পড়ল। রাতের কথা ভেবে মনে মনে সাহস সঞ্চয় করল রূপ। এসি রুমেও সে ক্রমাগত ঘেমে যাচ্ছে। ভয়ে নাকি অস্বস্তিতে বসতে পারছে না রূপ। কিন্তু তীব্র চৌধুরী কেন এখনো আসে না? তীব্রর অফিসে আসার পর রিসেপশনে গিয়ে তীব্র চৌধুরীর কথা জিজ্ঞেস করতেই রিসেপশনের ছেলেটি সোজা তীব্রর কেবিনে নিয়ে বসে থাকতে বলে চলে গেল। এই নিয়ে 1 ঘন্টা হয়ে গেছে, এখনও তীব্র চৌধুরীর দেখা নেই। রূপ এবার ভয় অস্বস্তি ভুলে প্রচণ্ড বিরক্তি বোধ করল। উঠে দাঁড়িয়ে যেই না পেছন ঘুরতে যাবে, তখনই গম্ভীর ভরাট গলায় আওয়াজ ভেসে এলো, What's the matter? Why are you in my office? What do you want? পুরুষের নবযৌবনের গলার স্বর যখন পাল্টায়, তখন যেমন তার সেই স্বর নারীর হৃদয়ে ঝংকার তোলে, ঠিক তেমনই অনুভব হলো রূপের। এই কয়েকটা শব্দেই রূপ হারিয়ে গেল। মনে হলো যেন এই পুরুষের গলার স্বর শোনার জন্য রূপ 1000 জনম এখানে থাকতে প্রস্তুত। মাথা ঘুরিয়ে আর দেখার সাহস পেল না রূপ। ভালো লাগার পাশাপাশি অনেকটা ভয় ও মনে জেগে বসেছে। যা বলতে এসেছে সব গলায় আটকে আছে। রূপকে চুপ করে থাকতে দেখে পেছনের ব্যক্তিটি আবারও একই সুরে বলে উঠল, Hey, are you okay? এভাবে চুপ করে আছো কেন? রূপ এবার কিছুটা সাহস সঞ্চয় করে পেছন ঘুরে তাকালো। মুহূর্তেই দুজোড়া চোখের মিলন ঘটে গেল। দুজনেই এক দৃষ্টিতে দুজনকে দেখতে ব্যস্ত। কেউ নিজের বহুদিনের তৃষ্ণা মেটাচ্ছে, আর কেউ অসাধারণ এক ব্যক্তিত্বে মোড়ানো বলিষ্ঠ মানবকে দেখে যাচ্ছে। দিন দুনিয়া ভুলে দুজনে দুজনকে দেখতেই বিভোর। দরজায় কেউ নক করায় রূপ হকচকিয়ে সেদিকে তাকায়। তারপর তীব্রর দিকে তাকাতেই বড়সড় এক ঝটকা খায় রূপ। তীব্র তখনও এক দৃষ্টিতে রূপের দিকে তাকিয়ে, যেন আশেপাশে তার কোনো খেয়ালই নেই। দরজায় আবার আওয়াজ হতেই তীব্র ধ্যান ভাঙে। সে বিরক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে নিজের চেয়ারে বসে বলে, Come. দরজা খুলে বিদেশি এক পুরুষ ভিতরে আসে। এসেই সরাসরি রূপের দিকে তাকিয়ে থমকে যায়। একবার রূপের দিকে তো আর একবার তীব্রর দিকে তাকাচ্ছে। রূপ তখনও দাঁড়িয়ে আছে। সে তো বোঝার চেষ্টা করছে ছেলেটার এমন তাকানোর মানে। আর কে এই ছেলে? এভাবে অদ্ভুতভাবে কেন তাকিয়ে আছে? সব কিছুর লিমিট ছড়িয়ে যাচ্ছে স্যার। আমরা এত খুঁজেও কোনো রকম কুলু পাচ্ছি না।
কপালের ঘাম মুছে কথাগুলো বলল একজন পুলিশ। সামনে বসা সিবিআই অফিসার রণ ব্যানার্জি গম্ভীর মুখে কিছু ভেবে চলেছে। অতঃপর কিছু একটা ভেবে বলে উঠল, আরো পুলিশ লাগাও মায়ান, সব দিক ভালো করে খোঁজ নেওয়া শুরু করো। বলেই উঠে দাঁড়ালো রণ। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই অপর পাশের ব্যক্তির কথা শুনে মুহূর্তেই রেগে গেল রণ। রণ এর রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে অনবরত ঢোক গিলতে লাগলো রণর পিএম মায়ান। রণ ফোন রেখেই উত্তেজিত গলায় বলে উঠল, আবার একজন খুন হয়েছে মায়ান, ওপর মহল থেকে প্রচন্ড চাপ আসছে। এবার কথাটা স্যারের কানে চলে গেছে। আর দেরি করা ঠিক হবে না, আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। এই মাফিয়া জগতের কিংকে তো ধরা পড়তেই হবে রণ ব্যানার্জির হাতে। কথাটা বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেল সে। তার পিছু পিছু মায়ানও বেরিয়ে গেল। হাস্যোজ্জ্বল এক পুরুষের ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলছে বছর 22-এর এক রমণী। ছবিতে হাত বুলিয়ে কান্না মিশ্রিত স্বরে বলে উঠল, এত রাগ তোমার আমার প্রতি? একবারও খোঁজ নাওনি এই 1.5 বছরে। বারবার তোমার কাছে ছুটে যেতে চেয়েছি, আর তুমি ততটাই দূরত্ব বাড়িয়েছ আমার থেকে। তবে আর না, আবার আমি তোমায় ফুল ভেঙে চুড়ে দিয়ে তোমার বুকে ঠাঁই নিব। আমি আসছি তোমার কাছে প্রিয়তম। কথাটা বলে ছবিটি জড়িয়ে নিল নিজের সাথে রুদ্রাক্ষী। নিস্তব্ধ পরিবেশে দুজোড়া চোখ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে বসা সুদর্শন মানবটির দিকে। কিন্তু তাতে সামনের মানুষটির কোনো হেলদোল নেই। সে এক মনে ল্যাপটপে নিজের কাজে মগ্ন। দুটি উৎসুক দৃষ্টির মধ্যে একজন পাশে বসা এই রমণীর আগমন সম্পর্কে জানতে চাইছে, আর অপর একজন এই অপরিচিত মানুষের অদ্ভুত দৃষ্টির আড়ালে থাকার কারণটা জানতে চাচ্ছে। কিন্তু যার কাছে প্রশ্নের উত্তর জানবে সেই তো ব্যস্ত নিজের কাজ নিয়ে। রূপসা অনেকক্ষণ চুপ থাকার পর এবার বেশ বিরক্ত হলো। গলা ঠিক করে কিছু বলবে তার আগে তীব্র রূপকে উদ্দেশ্য করে বলল, তো মিস রূপসা ব্যানার্জি, আপনি আজ হঠাৎ আমার অফিসে? রূপ ফ্যাল করে তাকিয়ে রইল তীব্রর দিকে। সে যে বলতে এসেছে তা এই মুহূর্তে মনে আসে না। সব কেমন তালগোল পাকিয়ে গেছে। রূপের এখন মনে হচ্ছে না আসাটাই ব্যাটার ছিল। খামোখা আজ সময় নষ্ট হলো, সাথে এমন অস্বস্তি মার্কা পরিস্থিতিতে পড়তে হলো। রূপকে অন্যমনস্ক দেখে তীব্র ভ্রু কুঁচকে তাকালো। তারপর আবার বলে উঠল, কি ব্যাপার, চুপ করে আছেন কেন? রূপসা হকচকিয়ে তাকালো তীব্রর দিকে। তারপর গলা ছেড়ে বলে উঠল, আপনি আমায় দেখা করতে বলেছিলেন। তীব্র খানিকক্ষণ তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর কিছুটা রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, একটা মেয়ে হয়ে রাত বেরাতে শাড়ি পরে রোডে থাকাটা কেমন ব্যাপার? তাছাড়া আর ইউ ড্রাঙ্ক দ্যাট ডে? কথাটা শেষ করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপের দিকে। তীব্রর এমন দৃষ্টিতে মুহূর্তেই ভয় বাসা বাঁধল রূপের মনে। এতক্ষণ পাশে বসে থাকা ছেলেটি অবাক হয়ে তীব্রর দিকে তাকিয়েছিল। এবার বলে উঠল, তুই কি ছুঁয়েছিস ইয়ার? হঠাৎ এমন কথায় রূপ ফট করে ছেলেটির দিকে তাকালো। তীব্র ও তীক্ষ্ণ চোখে তাকালো। দুজনের এমন তাকানোতে ছেলেটি থতমত খেল। তীব্র ভরাট কণ্ঠে বলে উঠল, মিস রূপসা, আপনার বিহেভটা ঠিক কেমন বলুন তো? রূপ কিছু না বলে হাত কসলাচ্ছে অনবরত। অতঃপর কিছুটা সাহস সঞ্চয় করে বলে উঠল, দেখুন, এটা আমার পার্সোনাল ম্যাটার। আমি এই বিষয়ে কথা বলতে চাইছি না। তীব্র রাগী চোখে তাকালো রূপের দিকে। তীব্রর হঠাৎ এমন রিয়াকশন দেখে রূপ ঘাবড়ে গেল। দ্রুত চোখ নামিয়ে নিল। তীব্র নিজেকে শান্ত করে বলে উঠল, তাহলে আপনি এখন যেতে পারেন। রূপসা একবার আর চোখে তীব্রর দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে তীব্র তার দিকে তাকিয়েছিল। ফলস্বরূপ দুজনেই চোখাচোখি হয়ে গেল। এতে তীব্রর কোনো পরিবর্তন না হলেও রূপসা ততক্ষণে চোখ সরিয়ে নিল। আর কিছু না বলে দ্রুত বেরিয়ে গেল তীব্রর কেবিন থেকে, যেন সে এটার অপেক্ষাতেই ছিল। তাই আর সময় নষ্ট করল না, দ্রুত পালিয়ে বাঁচল। বাংলাদেশগামী ফ্লাইট ইন্ডিয়ার এয়ারপোর্টে ল্যান্ড করতেই প্রিয়জনদের রিসিভ করতে মানুষের ঢল লেগে গেল। সবাই সবার প্রিয়জনদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। কেউ আবার প্রিয়জনদের দেখে আনন্দে কেঁদে ফেলছে। নানান মানুষ নানান কাজে ব্যস্ত। এয়ারপোর্টের এক কর্নারে দাঁড়িয়ে এতক্ষণ যাবৎ এইসব পর্যবেক্ষণ করছিল এক রমণী। তার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। এত বছর বাদে নিজের প্রিয় মানুষটিকে দেখতে পাওয়ার আনন্দে আত্মহারা সে। তবে আফসোস, তার জন্য কেউ অপেক্ষায় নেই, না কেউ তাকে নিতে এসেছে। সে জানে না এদেশে তার জন্য কি অপেক্ষা করছে।
এত কিছু না ভেবে কাউকে ফোন করল সে। ফোনে কথা শেষ করে নিজের চোখের করে জমে থাকা জলটা মুছে বাহিরে রওনা হলো রুদ্রাক্ষী। অনবরত ফোন করার পরেও যখন ওপাশ থেকে একই কথা ভেসে আসলো, তখনই ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল রোশন। রাগে তার মাথাটা ফেটে যাচ্ছে। বারবার নিষেধ করার পরেও একই ভুল করাটা রোশনের সবচেয়ে অপছন্দের তালিকায়। আজ প্রায় 1 সপ্তাহ হতে চলল, নিজের প্রিয়সীর কোনো খোঁজ পাচ্ছে না রোশন। যাকে খোঁজ দিয়েছে সে জানে না কোথায় আছে রোশনের প্রিয়সী। তাই তো রাগে কোনো দিকে মন দিতে পারছে না রোশন। সে একদৃষ্টিতে ভাঙা ফোনটির দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক এইভাবেই বারবার আমার হৃদয় ভেঙে দিয়েছো তুমি রুদ্রপতি। তবুও তোমায় আমি ক্ষমা করে কাছে টেনে নিয়েছি, কিন্তু এবার চরম সীমা পার করছো তুমি। এর শাস্তি ভয়াবহভাবে পাবে। এত ভালোবাসার যত্নের পরও অন্য সুখে মুগ্ধ হয়েছো তুমি। আমার কাছে কিসের কমতি ছিল তোমার, যার জন্য অন্য সুখে ডুবেছিলে তুমি? এবার আর ছাড় পাবে না, আর না পাবে মুক্তি। খুব তাড়াতাড়ি আমার হৃদয়ে বন্দী হবে তুমি। কথাটা শেষ করেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল রোশন। এখন চাইলেও সে কাজে মন বসাতে পারবে না। তার হৃদয়ে যে আগুনের অগ্নিশিখা জ্বলছে, এই আগুন না নেভা পর্যন্ত শান্তি মিলবে না তার। আর এই আগুন নিভবে তখনই যখন তার প্রেয়সী তার হৃদয় স্পর্শ করবে। রূপ বেরিয়ে যেতে তীব্র উঠে এসে সামনে বসা ছেলেটার গলা চেপে ধরল। দম বন্ধকর পরিস্থিতিতে পড়ার আগেই ছেলেটিকে ছেড়ে দিল। ছেলেটি কিছু বলবে তার আগে তীব্র চেঁচিয়ে বলে উঠল, তোকে এখানে আসতে কে বলেছে? থাকতি সারা জীবন বিদেশে পড়ে, আসলি কেন? আচ্ছা আসলি ভালো কথা, কিন্তু সোজা অফিসে কেন আসলি? ছেলেটি উঠে দাঁড়িয়ে তীব্রকে জড়িয়ে টাইটলি হাত করল, তারপর বলে উঠল, তুই তো জানিসই সব, তারপরেও? তীব্র কথা শেষ হওয়ার আগে বলে উঠল, হ্যাঁ আমি জানি সব, তবে এটাও জানি তুই সেখানে ভালো ছিলিস না মৃন্ময়। মৃন্ময় মৃদু হেসে বলে উঠল, তোর মতো বন্ধু থাকতে খারাপ থাকি কি করে? তবে আরেকটা কই রে, তাকে তো একবারও দেখলাম না। মৃন্ময় এর কথার মাঝেই দরজার সামনে থেকে কেউ বলে উঠল, আমি এখানে ডিয়ার। তীব্র মৃন্ময় দুজনেই তাকালো সেদিকে, তারপর দুজনেই মুখ ঘুরিয়ে নিল। মেঘ দ্রুত এসে কানে হাত দিয়ে বলে উঠল, এইবার মতো মাফ কর ভাই, এমন ভুলার জীবনও হবে না। তীব্র আর মৃন্ময় একে অপরের দিকে তাকিয়ে মেঘের পিঠে ধুমধাম কয়েকটা বসিয়ে দিল। তারপর তিনজনই হাইফাই করল। এই তিনজনের কিন্ডার গার্ডেন থেকে বন্ধুত্ব। এখন ব্যস্ততায় সবাই সবার থেকে দূরে থাকলেও বন্ধুত্বটা আগের মতোই সহজ। মৃন্ময় আর তীব্র দুজনেই বিজনেস সামলায়, আর মেঘ সে তো এখনও বাবার টাকায় খেয়ে বেড়ায়। তার নাকি এইসব ঝুট ঝামেলা ভালো লাগে না। নাম্বার 1 প্লে বয় বলে কথা। ভার্সিটিতে গোল বৈঠক বসেছে, সবাই নিশ্চুপভাবে বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। তবে সবার দৃষ্টির মূল দিক রূপ, তার কারণ ও যথেষ্ট আছে। কাল রাত থেকে রূপের অনলাইন থেকে শুরু করে ফোন সব বন্ধ, এক কথায় যোগাযোগের সব রাস্তা বন্ধ। তার উপর ভার্সিটিতে আসার আগে মন গিয়েছিল রূপের বাড়ি, উদ্দেশ্যে রূপকে সাথে নিয়ে ভার্সিটিতে যাওয়া। কিন্তু মিসেস অনিশা জানিয়েছেন রূপ নাকি সকালে ভার্সিটিতে চলে গেছে, কিন্তু রূপ ভার্সিটিতে এসেছে সবাই আসার পর। এক কথায় মন হন্যে হয়ে পুরো ভার্সিটি চক্কর দিয়েছে রূপকে খুঁজতে। মন এবার রেগে বলে উঠল, কিরে বলছিস না কেন, কোথায় ছিলি সকাল থেকে? মনের কথায় তেমন কোনো প্রতিক্রিয়া হলো না রূপের মধ্যে। এবার নীল বলে উঠল, এই রূপ, তুই আবার আমাদের না বলে প্রেম করছিস না তো লুকিয়ে লুকিয়ে? নীলের কথায় সবাই অবাক হয়ে রূপের দিকে তাকালো। আর রূপ সে তো রাগে চোখে নীলের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে ভস্ম করে দেবে নীলকে। রূপের এমন তাকানোতে নীল আমতা আমতা করে বলল, আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। ঈশান এবার বলে উঠল, রূপ তুই বলবি নাকি আমরা নীলের কথাই ধরে নিব? পেখম দাঁত দিয়ে নখ কাটতে কাটতে বলল, বল না রূপ, কোথায় ছিলি? রূপ এবার ভীষণ বিরক্ত হয়ে বলে উঠল, তীব্র চৌধুরীর অফিসে। কি? রূপের কথায় সবাই জোরে চিল্লিয়ে বলে উঠল। ওদের আওয়াজ ভার্সিটির গ্রাউন্ডে থাকা সবাই অবাক হয়ে তাকালো। আর রূপ সে তো কানে হাত দিয়ে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। রূপের এই 3 অক্ষরের কথাটাতে যেন ছোট্টখাটো বিস্ফোরণ ঘটানো ওদের মাঝে। এত বড় এক বিজনেসম্যানের অফিসে ভার্সিটির স্টুডেন্টের কি প্রয়োজন থাকতে পারে? কেন হঠাৎ করে অফিসে যেতে হবে, তাও আবার সাত সকালে বাড়িতে মিথ্যে বলে? কি এমন কারণ হতে পারে?
এইসব প্রশ্ন খুঁজতে ব্যস্ত বন্ধু মহলের সদস্যরা। হঠাৎ রূপের অনাকাঙ্ক্ষিত কথাটা সবার মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে। এদিকে রূপের এতে কোনো হেলদোল নেই। সে একমনে তাকিয়ে আছে সামনে পড়ে থাকা কয়েকটা কাঠগোলাপের দিকে। ভার্সিটির বটগাছের একটু দূরে মাঝারি সাইজের একটা কাঠগোলাপ গাছ আছে। গাছের নিচে বেশ কিছু কাঠগোলাপ অবহেলায় পড়ে আছে। কাঠগোলাপগুলো হালকা গোলাপি, যা বর্তমানে বেশ বিরল। রূপ সেদিকে তাকিয়ে ফুলগুলো পর্যবেক্ষণ করছে, তবে ধ্যান জ্ঞান সব অন্যদিকে পড়ে আছে। তীব্র চৌধুরী, ঠিক নামের মতোই তীব্রতর। এই যে এক দেখাতেই রূপের হৃদয়ের গভীরে ঝড় তুলেছে প্রতিনিয়ত। সেই কণ্ঠস্বর, সেই চাহনি, রাগ মিশ্রিত বাক্যধ্বনি, সব যেন রূপের হৃদয়ের গহীনে আটকে আছে। চাইলেও রূপ অন্য কিছুতে ধ্যান জ্ঞান দিতে পারছে না। সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে বারবার। কেন যেন মনে হচ্ছে এই তীব্রতর ঝড়কে সে আগেও দেখেছে। এটা জাস্ট দুদিনের দেখা নয়। রূপের এইসব ভাবনার মাঝেই সজোরে আওয়াজ হলো। রূপ চরম অবাক হয়ে পাশে তাকাতেই পাঁচজোড়া রাগান্বিত দৃষ্টির দেখা মিলল। রূপকে এমন হতবম্বের মতো তাকিয়ে থাকতে দেখে পেখম বিরক্ত হয়ে বলল, তখন থেকে কি ভেবে যাচ্ছিস বলতো? এত কথা জিজ্ঞেস করছি, কোনো উত্তর করছিস না কেন? কি এত ভাবছিস? রূপ ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে সেদিন বিকেল থেকে সব কথা খুলে বলল, শুধু মেসেজের কথাটা গোপন রেখে, কারণ ও চায় না এই বিষয়ে আর কথা উঠুক। রূপের সব কথা শুনে ঈশান হতভম্ব স্বরে বলল, আমি ছেলে হয়ে এ পর্যন্ত নেশা করিনি, এমনকি সিগারেটটাও ছুঁয়ে দেখিনি। আর তুই আমার বন্ধু হয়ে নেশা করে ফেললি, তাও আবার প্রেমে ছ্যাঁকা খেয়ে। আর কিছু বলার আগে রূপ ওখান থেকে উঠে চলে গেল। এইসব বিষয় কথা বলতে ইচ্ছে করছে না রূপের। এদিকে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে বন্ধুমহলের সদস্যরা। আজ অদ্ভুত সব বিহেভ করছে রূপ, যেটার সাথে ওরা পরিচিত নয়। রূপের যাওয়ার দিকে তাকিয়ে ঈশানকে উদ্দেশ্য করে মন বলে উঠল, এভাবে বলাটা তো ঠিক হয়নি। জানিস তো রূপ ওই শুভ্রর কথা শুনতে পারে না, তাও কেন বললি? ঈশান অসহায় কণ্ঠে বলে উঠল, আমি তো মজা করছিলাম ইয়ার, বুঝিনি রূপ এত রিয়াক্ট করে বসবে। ঈশানের কথা শেষ হতেই পেখম বলল, রূপের আজকের বিহেভটা একদম অন্যরকম ছিল, হঠাৎ এত পরিবর্তন কেন বলতো? পেখমের কথা শুনে সবাই একে অপরের দিকে তাকিয়ে মুখ চাওয়াচাওয়ি করল। কেউই বুঝতে পারছে না। অতঃপর সবাই ক্লাসের উদ্দেশ্যে রওনা হলো, কারণ রূপ এখন ক্লাসেই আছে। রক্ত লাল চোখে সামনের দিকে তাকিয়ে আছে রণ। মায়ান মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছে পাশে, আর সামনে কয়েকজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। তাদের দেখে এই মুহূর্তে 105 ডিগ্রি জ্বরে আক্রান্ত রোগী মনে হচ্ছে। পরিবেশটা বেশ নিস্তব্ধ। এই নিস্তব্ধ পরিবেশ পছন্দ হলো না রণর, তাই তো হুঙ্কার তুলে বলে উঠল, এতবার ওয়ার্নিং দেওয়ার পরও একই ভুল কি করে করো তোমরা? বারবার বলেছিলাম কড়া সিকিউরিটি করতে, বলেছিলাম কঠোর নজরদারি রাখতে, তারপরও একই অবস্থা কেন? অ্যান্সার মি, ড্যাম ইট। এতক্ষণ ভয়ে সবাই কাঁপলেও এবার কেঁদে ফেলার মতো অবস্থা। তাই মায়ান কাচুমাচু হয়ে বলে উঠল, সব ঠিকই ছিল স্যার, তাও। আর কিছু বলার আগেই রণ থামিয়ে দিল। টেবিলে রাখা ওয়াল্ট বলটা ঘোরাতে ঘোরাতে বলে উঠল, তবে কি করে এতজন ভেতরে আসতে পারে? এত সিকিউরিটির চোখ টোপকে কি করে আসতে পারে? উত্তর না পেয়ে রণব মায়ানের দিকে তাকালো। মায়ান কিছু বলতে চাইছে, তবে এতজনের সামনে বলাটা ঠিক হবে না ভেবে চুপ করে আছে। রণব বুঝতে পেরে হাতের ইশারায় সবাইকে বাহিরে যেতে বলল। মুহূর্তেই সবাই চলে গেল। ওরা যেতেই মায়ান এক নিঃশ্বাসে বলতে লাগলো, স্যার আমরা যতজন ছিলাম তাতে করে ওখানে টিসি মাফিয়া গ্যাংয়ের সদস্যরা ঢুকবে কি করে? ওরা সবাই কোনো সিক্রেট কার্ড ইউজ করে ভেতরে এসেছে। তবে স্যার আমার মনে হয় এই গ্যাংয়ের লিডার কোনো ভালো মানুষকে খুন করে না। যে কোনো ড্রাগস ডিলার বা অন্য কাজে যুক্ত ক্রিমিনাল যাদের আইন শাস্তি দিতে পারছে না, একমাত্র তাদেরই খুন করে। রণ চুপ করে সবটা শুনল। এই বিষয়টা অনেক আগেই তার মাথায় এসেছে। যখন বিজনেসম্যানের ছেলেকে ভার্সিটিতে খুন করা হয়, তখন ও খোঁজ নিয়ে জানতে পেরেছিল ছেলেটা একজন ধর্ষক। তার নামে মামলাও করা হয়েছিল, কিন্তু 3 ঘন্টার বেশি সে লকআপে থাকেনি। তার ব্যবসায়ী বাবা তাকে ঘুষের মাধ্যমে বের করেছিল। ঠিক এর পরের দিন যেই মেয়ের বাবা মামলা করেছিল তার বিরুদ্ধে তার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল, কিন্তু সবার ধারণা তাকে খুন করে লাশ ঝুলানো হয়েছে।
এরপরে ঘটনাটা রণ নিজের চোখে দেখেছে। কেয়া নামক এক মেয়ে বাবা মার অবাধ্য হয়ে পুরুষের দৃষ্টি আকর্ষণ করে টাকা হাতিয়ে নিত। ঠিক সেই মেয়েকে সিংহের থাবায় মরতে হয়েছে। এইসব বিষয় থেকেই রণ টিসি মাফিয়া চক্রকে অর্ধেক বুঝতে পেরেছে। এসব ভেবেই রণর মুখে হালকা হাসি ফুটে উঠল। আসলে কাল রাতে মন্ত্রীর ফার্ম হাউসে পার্টি ছিল, যার সম্পূর্ণ নজরদারির দায়িত্ব ছিল রণর উপর। কিন্তু কোথা থেকে কয়েকজন মুখোশধারী লোক এসে সবাইকে ঘেরাও করে ফেলে। পুলিশরা ফায়ারিং করার আগেই একটা বদ্ধ রুম থেকে বড় বড় দুটো হোয়াইট কালার সিল করা বক্স বার করে সেই মুখোশধারী লোকগুলো। মন্ত্রীর বাড়িতে এমন বক্স কোথা থেকে আসবে এই নিয়ে যখন সবার মধ্যে সমালোচনা চলছিল, ঠিক তখনই মুখোশধারী লোকগুলো বক্স খুলে ফেলে। আর সেদিকে তাকিয়ে উপস্থিত সবাই বিস্ময়ে হতবাক হয়ে যায়, কারণ সেখান থেকে বান্ডিল বান্ডিল ড্রাগস বেরিয়ে আসে। ভালোর মুখোশ পরা মন্ত্রীর এমন কালো ব্যবসা, সবার মনে কুৎসিত ধারণার সৃষ্টি হয়েছে। এই বিষয়টি নিয়েই আজ মিটিং ছিল। তবে পুলিশের চোখ এড়িয়ে কি করে গ্যাংয়ের সদস্যরা ভিতরে ঢুকলো সেটা নিয়ে সবার মধ্যে উদ্বিগ্নতা।